আজকে আমরা ডিসকাস করব। চলছে আমাদের নির্বাচন, ইলেকশন আমাদের চলছে। তো সেই কারণে আজকে এটা আমাদের কনস্টিটিউশন বা সংবিধানের একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো প্রত্যেকেরই এটা সম্পর্কে জানা উচিত, বা এটা আমাদের কোশ্চেনের মধ্যেও প্রেজেন্টের মধ্যে গুরুত্বপূর্ণ হবে। সেটা হচ্ছে ভারতের নির্বাচন ব্যবস্থা। ঠিক আছে, যে ইলেকশন মেথড, ভারতে যে ইলেকশন হয় বা ভারতের যে নির্বাচন হয়, সেটা ভারতীয় সংবিধানে যে কিভাবে তার তার মধ্যে কি কি জিনিস রয়েছে, কতটা কি অধিকার রয়েছে, বা কি কি ব্যাপার রয়েছে, সেই সব সংক্রান্ত আমাদের আলোচনা করতে হবে। তো আমাদের যেমন আমরা যেমন ফান্ডামেন্টাল রাইটস পড়েছি, মৌলিক অধিকার পড়লাম পার্ট 3 এর মধ্যে, সেরকম এই যে ইলেকশন বা নির্বাচন ব্যবস্থা রয়েছে পার্ট 15, 15 XB, রোমান হরফে লেখা হয় পার্ট 15, যেখানের মধ্যে রয়েছে আর্টিকেল 324 থেকে 329। লিখে রাখবে এগুলো। 324 থেকে 329 নম্বর ধারার মধ্যে আমাদের ভারতের নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত বিষয়বস্তু রয়েছে। ঠিক আছে, এই নির্বাচনে কার কি অধিকার রয়েছে, কার কি ক্ষমতা রয়েছে, কার কি কাজ রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, তো আমরা যেটা সম্পর্কে আলোচনা আজকে করবো সেটা হচ্ছে ভারতের যে নির্বাচন ব্যবস্থা বা ইলেকশন সিস্টেম সম্পর্কে। ঠিক আছে? তো ভারতের যে নির্বাচন বা ইলেকশন রয়েছে, সেটা রয়েছে আমাদের 15তম পার্টে, XV, রোমান হরফে XV মানে হচ্ছে 15তম, বাট এটাকে আমাদের রোমানে XV লিখতে হবে। এর মধ্যে আর্টিকেল 324 থেকে 329 নাম্বার ধারার মধ্যে এগুলো রয়েছে। তাহলে প্রথমেই আমরা জানবো আর্টিকেল 324 বা আর্টিকেল 324 আমাদের কি বলেছে। ঠিক আছে, তো প্রথমে আর্টিকেল 324 আমাদের বলেছে যে আমাদের যে নির্বাচন ব্যবস্থা পরিচালনা করবে কে, ইলেকশন কমিশন। তাহলে আর্টিকেল 324, 324 কি বলেছে, যে ভারতে, ঠিক আছে, ভারতের নির্বাচন, ভারতের যে নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থাটাকে পরিচালনা, মানে পরিচালনা ইন সেন্স বলতে পারি আমরা এটাকে ডিরেকশন দিতে পারি। ঠিক আছে, পরিচালনার ডিরেকশন দিতে পারে, অথবা এগুলোকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। কে করবে? ভারতের নিয়ন্ত্রণ ব্যবস্থা কন্ট্রোল বা পরিচালনা করার জন্য কে রয়েছে বলো ভারতের? ইলেকশন জানি তো, কমিশন। একদম রয়েছে ভারতের নির্বাচন কমিশন। ঠিক আছে, তাহলে এটা আমাদের আর্টিকেল 324 এটাই বলেছে যে ভারতের যে নির্বাচন ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন। তাহলে ইলেকশন কমিশনের হাতে এই যে ক্ষমতাটা দেওয়া হয়েছে আর্টিকেল 324-এর মাধ্যমে। এবার আর্টিকেল 325, 325 কি বলেছে? আর্টিকেল 325 আমাদের বলেছে যে কোনো ব্যক্তিকে, ঠিক আছে, কোনো ব্যক্তি, ঠিক আছে, কোনো ব্যক্তিকে তার ধর্ম, সে কোন রিলিজিয়ান থেকে বিলং করে, বা তার জাতি, বা তার লিঙ্গ, মানে সে পুরুষ না মহিলা, তো এই কোনো ব্যক্তিকে তার ধর্ম, জাতি বা লিঙ্গ এগুলোর ভিত্তিতে, ঠিক আছে, তাকে ভোট দিতে বাধা দেওয়া যাবে না। ঠিক আছে, এর ভিত্তিতে সে যেন, মানে এটাতে, এর মাধ্যমে তাকে যেন যে নির্বাচনী তালিকা হয়, ভালো করে বোঝো, নির্বাচনী তালিকা, তো নির্বাচনী তালিকায় সে যেন থাকে, এবং তাকে এগুলোর ভিত্তিতে কোন কোন তার ধর্ম, জাতি বা লিঙ্গের ভিত্তিতে নির্বাচনী তালিকা ভুক্ত যেন, মানে তাকে যেন এগুলোর ভিত্তিতে নির্বাচনী তালিকার বাইরে না বের করে দেওয়া হয়। ঠিক আছে, মানে নির্বাচনী তালিকায় মানে তার যে স্থান সেটা যেন এগুলোর ভিত্তিতে না হয়ে থাকে। অর্থাৎ 325 নম্বর ধারার মাধ্যমে ভারতের সংবিধান কি জিনিসটাকে প্রতিহত করছে? আমাদের সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব। ঠিক আছে, সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব, প্রতিনিধিত্বকে প্রতিহত করে। কোন আর্টিকেল যদি বুঝতে না পারো বলবো। ঠিক আছে, মানে কোনো ব্যক্তি কি এরকম নয় যে কোনো একটা জায়গায় ভোটে সে সিটে দাঁড়াচ্ছে, সেখানে শুধু মুসলিম ক্যান্ডিডেটই দাঁড়াতে পারবে, কোনো মহিলাই দাঁড়াতে পারবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। রিজার্ভেশন ব্যাপারটা আলাদা।
তার বাইরে কোনো কিছুর ভিত্তিতে তাকে যেন নির্বাচনী তালিকায় সে ভোটে দাঁড়াতেও পারবে বা ভোট দিতেও পারবে। এটা ভোটে দাঁড়ানো, নির্বাচনী তালিকা, প্রতিনিধিত্বের ভিত্তিতে। আর্টিকেল 326 কি বলেছে? আর্টিকেল 326 আমাদের বলেছে এই যে ভোট দেবে বা ভোট দেওয়ার যে অধিকার রয়েছে সেটা সবাই দিতে পারে। সবাই না, দিতে পারবে কারা? সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, এটাকে আমরা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি বলি। মানে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলতে কি, যে তোমার বয়স যদি 18 বছর হয়ে যায় তার মানে তুমি ভোট দিতে পারো। তার মানে তুমি ভারতের নাগরিক হলে, ঠিক আছে, তুমি যদি ভারতের নাগরিক হও এবং তোমার বয়স যদি 18 বছর হয়, ঠিক আছে, তুমি ভারতের নাগরিক এবং তোমার বয়স 18 বছর, এই যোগ্যতা সম্পন্ন হলে তুমি ভোট দিতে পারো। সেটাকে বলা হয় ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। এবার এই যে 18 বছর, এটা কি প্রথম থেকে ছিল না আগে অন্য ছিল, কেউ বলতে পারবে? স্যার আগে 21 ছিল, এখন আগে তো হচ্ছে 21 28 ছিল। তাহলে আগে এটা 21 ছিল। তাহলে এই ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছিল কবে? কবে করা হয়েছিল 21 থেকে 18? পারবেন? এটা করা হয়েছিল 1988 সালে 61তম সংবিধান সংশোধন। কে করেছিল? তখন 1988 প্রাইম মিনিস্টার কে ছিল? রাজীব রাজীব গান্ধী। রাজীব গান্ধী। ঠিক আছে, রাজীব গান্ধী। তাহলে রাজীব গান্ধী মনে করতেন যে, তিনি বলতেন যে ইউথ যারা রয়েছে, জনগণ যারা রয়েছে, তাদের ভোটাধিকারে অংশগ্রহণ করানোটা উচিত। সেই কারণে এটা করা হয়েছে। তো সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে যে কোনো ব্যক্তি ভোট দিতে পারে 21 থেকে 18। তবে হ্যাঁ, সে যদি, একটা কথা মনে রাখবেন, সে যদি পাগল হয়, মানে তার বয়স 18 বছর এবং সে ভারতের নাগরিক কিন্তু সে পাগল, মস্তিষ্ক বিকৃতি সম্পন্ন, ঠিক আছে, সে যদি পাগল হয় তাহলে কিন্তু সে ভোট দিতে পারবে না। ঠিক আছে, কোনো পাগল ভোট দিতে পারবে না, এটা মনে রাখবেন। আর্টিকেল 326। আর্টিকেল 327 কি বলেছে? 327 বলেছে এই যে নির্বাচন সংক্রান্ত, এই যে নির্বাচন হবে, এই নির্বাচন সংক্রান্ত কোন তালিকা, কোন লিস্ট তৈরি হবে, ঠিক আছে, অথবা নির্বাচন ক্ষেত্র, কতটা অংশ নিয়ে একটা নির্বাচন ক্ষেত্র হবে, যেটাকে আমরা কনস্টিটিউয়েন্সি বলি, এইগুলো কে ডিসাইড করবে? এগুলো ডিসাইড করার অধিকার রয়েছে ভারতের সংসদের। ঠিক আছে, ভারতের সংসদের ডিসাইড করার অধিকার রয়েছে যে নির্বাচন সংক্রান্ত তালিকা বা নির্বাচন ক্ষেত্র, কনস্টিটিউশন মানে কনস্টিটিউয়েন্সি, কতটা এলাকার মধ্যে এর কনস্টিটিউয়েন্সি বা নির্বাচন ক্ষেত্র রয়েছে, সেটা ডিসাইড করার অধিকার রয়েছে ভারতের সংসদের আর্টিকেল 327 নম্বর ধারার মাধ্যমে। স্যার ওটা আরেকবার বলুন না, 328 নম্বর, কোনটা স্যার বলো, বুঝতে কোনটা পারলাম বলো না। বাবা? কিন্তু বলছি, 27। আচ্ছা 327টা বলছে যে সাপোজ এই যে ঘাটাল লোকসভা কেন্দ্র, ঠিক আছে, যারা ঘাটাল আছে, তো ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে এতটা জায়গা নিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র, আর ঘাটালের পাশেই রয়েছে সাপোজ ধরো আরেকটা হচ্ছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র রয়েছে। এবার মনে হলো যে এই ঘাটাল লোকসভাটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটাকে ভেঙে দিয়ে কি করা হলো, এই দিকটা ঘাটাল লোকসভা রাখা হলো, এই দিকটা ধরো কেশপুর লোকসভা করে দেওয়া হলো। তাহলে এটা কে করতে পারে? ভারতের সংসদ করতে পারে। অথবা ঘাটাল লোকসভা রয়েছে, মেদিনীপুর লোকসভা দুটো আলাদা রয়েছে, মনে হচ্ছে এই দুটো ছোট হয়ে গেছে, এই দুটোকে মিলিয়ে একটা লোকসভা আমি করে দেবো। কে করতে পারে? ভারতের সংসদ করতে পারে। এবার বোঝা গেল আশা করি, ক্লিয়ার হলো? যা ডাউট হবে জিজ্ঞেস করুন। আর্টিকেল 328 সেম জিনিস, যে নির্বাচন সংক্রান্ত এবং এটা যদি কোনো রাজ্যের ক্ষেত্রে হয়, ঠিক আছে, রাজ্যের যদি নির্বাচন সংক্রান্ত কোনো ব্যাপার হয়, সেটা কি করবে? রাজ্যের আইনসভা, মানে যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভা ডিসাইড করবে
যে কতটা বিধানসভার এখতিয়ারের মধ্যে থাকবে, কোন কোনের মধ্যে। মানে যদি কেন্দ্র মানে মানে কেন্দ্রীয় যদি নির্বাচন হয় তাহলে সেটা সংসদ করবে, আর রাজ্যের নির্বাচন হলে রাজ্যের বিধানসভা করবে। ওকে। আর আর্টিকেল 329 এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে এই যে নির্বাচন সংক্রান্ত যেসব ব্যাপার, মানে 327 ধারা এবং 328 ধারার মাধ্যমে সংসদ বা বিধানসভা যে কাজটা করছে নির্বাচন ক্ষেত্র সংক্রান্ত যেসব কাজ বা নির্বাচনী তালিকা সংক্রান্ত যেসব কাজকর্ম করছে, সেগুলো আদালতের এখতিয়ারের বহির্ভূত। মানে এটা হচ্ছে বিচার বিভাগের বহির্ভূত। মানে জুডিশিয়াল, তুমি এর বিরুদ্ধে কোনো কেস করতে পারবে না। বিচার বিভাগের বহির্ভূত। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে। কি মাথায় রাখবে? তোমার যদি মনে হয় যে নির্বাচনের ক্ষেত্রে কোনো গন্ডগোল হচ্ছে, মানে এর জায়গায় একটা কি, যদি তোমার মনে হয় যে নির্বাচনে কিছু গন্ডগোল হচ্ছে, তার মানে তুমি কি করবে? নির্বাচন পিটিশন। কিন্তু নির্বাচন পিটিশন তুমি দিতে পারো কোথায়? হাইকোর্টে। ঠিক আছে? আমি বুঝিয়ে দিচ্ছি। এটা প্রথম থেকে ছিল না, এটা নির্বাচন পিটিশনটা চালু হয়েছিল 1966 সালে। ঠিক আছে? এবার আমি বোঝাচ্ছি কি ব্যাপার। সাপোজ এই যে বললাম যে আমাদের ইন্দিরা গান্ধী ভার্সাস রাজনারায়ণ, একটা উত্তরপ্রদেশের রায়বরেলি বলে একটা জায়গা ছিল, যেখানে 1971 সালে একটা ইলেকশন হয়েছিল। কোথায়? রায়বরেলি। এখানে মানে কংগ্রেস থেকে আমাদের হচ্ছে ইন্দিরা গান্ধী দাঁড়িয়েছিল, আর তার অপোনেন্টে দাঁড়িয়েছিল রাজনারায়ণ। ঠিক আছে? তো সেই রাজনারায়ণ এবং সেই ভোটে ইন্দিরা গান্ধী জিতে গেছিল। জিতে যাওয়ার পরে রাজনারায়ণ কেস করেছিল এলাহাবাদ হাইকোর্টে। এলাহাবাদ হাইকোর্টে কেস করেছিল। এলাহাবাদ হাইকোর্টের কেস করার পরে দেখা গেল যে ইন্দিরা গান্ধী মানে পাওয়ারের মিস ইউজ করে ইলেকশন জিতেছে, এটা প্রমাণিত হয়েছিল। এর ফলে ইন্দিরা গান্ধীকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল, কোনো রকমের ভোটে সে যোগদান করতে পারবে না। অর্থাৎ এখানে কি হলো? নির্বাচনী পিটিশন, যে তার মনে হয়েছে এই কনস্টিটিউশনে ভোট নিয়ে কিছু গন্ডগোল হয়েছে, তখন তুমি কোনো হাইকোর্ট, মানে যে কেন্দ্রে তুমি দাঁড়িয়েছ, সেটা যে হাইকোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে, তার সেখানে তুমি নির্বাচনী পিটিশন দিতে পারো। বোঝাতে পারলাম না? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর্টিকেল। তাহলে স্যার এবার হচ্ছে আমরা উনি, আসি। স্যার বলো। স্যার উনি বলো, তো বলো। মানে ইন্দিরা গান্ধী যখন মানে হাইকোর্টে হেরে গেলেন, তারপরে তো আর হচ্ছে কোনো মানে হুম। নির্বাচন হয়নি, ইলেকশন হয়নি। তাহলে উনি তো 77 পর্যন্ত ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন কি করে তাহলে স্যার? হেরে গেছিলেন। কারণ ব্যাপার কারণ ব্যাপারটা হচ্ছে ছিলেন, তার কারণ হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট তো কেসটা করলো, রায়টা দিল। ইন্দিরা গান্ধী চলে গেল কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যাওয়ার সাথে সাথে সেই যে আদেশটা, সেটা কি হলো? স্টে হয়ে গেল। ঠিক আছে? স্টে হয়ে গেল মানে সেই যে শাস্তিটা, সেটা সেই সময়ের জন্য রদ হয়ে গেল। এই জন্য ইন্দিরা গান্ধী চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার রইল। হ্যাঁ, ওই সময় এবার স্যার সুপ্রিম এমার্জেন্সিও তো কোর্ট হয়েছিল না? তার জাজ, বলে দিচ্ছি বলে দিচ্ছি বাবা, এটাই তো বলছি। সুপ্রিম কোর্ট তখন জিনিসটা স্টে লাগানো, বললো যে ঠিক আছে আমরা এটা দেখছি। এরপর সুপ্রিম কোর্ট যেদিন জাজমেন্ট দিতে যাবে, যে সুপ্রিম কোর্টের মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট জাজমেন্ট যদি দিয়ে দেয় যে হাইকোর্টের যে জাজমেন্ট সেটা ঠিক আছে, তাহলে কি হচ্ছে? আর কোনো কিছু করার থাকবে না। কি বললাম, বোঝা গেল? তো সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টের আগের দিনই ইন্দিরা গান্ধী এমার্জেন্সি জারি করেছে। ফলে কি হলো? এই কেসটা সুপ্রিম কোর্টে স্টে অবস্থাতেই রয়ে গেছে, আর কোনো শুনানি হয়নি। সেই জন্য এই যে সাজাটা, এটা আর হয়নি। এবার বোঝা গেছে কথাটা? হ্যাঁ স্যার, স্যার আর একটা কোশ্চেন আছে। হুম। স্যার বলছি, অর্ডিন্যান্স জারি বলো, কি? বলো, বলো। স্যার এই যে অর্ডিন্যান্স জারি করেছিল না, অর্ডিন্যান্স জারি 1969 ইন্দিরা গান্ধী 14 করেছিল। স্যার অর্ডিন্যান্স জারি করে হুম। কিভাবে করলো, এটা একটু বলবেন? হুম। হ্যাঁ, এবার দেখো, এমার্জেন্সি যদি জারি করতে হয় বা ইস্যু করতে হয়, তাহলে কি করতে হবে? পার্লামেন্টের অনুমোদন নিতে হবে। এবার যদি পার্লামেন্টের অনুমোদন নিতে যায়, তখন বিরোধীরা তো জানতে পারবে যে কি হচ্ছে, তারা তো সেটা নিয়ে হই হট্টগোল করবে। সেই কারণে যাতে বিরোধীদের কোনো রকম মানে মতামত না নিয়ে, সেই জন্যই অর্ডিন্যান্সের মাধ্যমে, কারণ অর্ডিন্যান্স ইস্যু করতে গেলে তো বিরোধীদের লাগবে না। প্রাইম মিনিস্টার বললো আর অর্ডিন্যান্স ইস্যু, প্রেসিডেন্ট সাইন করলো, অর্ডিন্যান্স হয়ে গেল।
এই জন্যই অর্ডিন্যান্সের মাধ্যমে কোনো কিছু করা হয়েছিল, এমার্জেন্সিটা। স্যার কি বললাম বোঝা গেল? এমার্জেন্সিটা বলছি না, কারণ ওই যে যদি ব্যাংক ন্যাশনালাইজেশন, কনস্টিটিউশন, ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল না উনিশশো হ্যাঁ উনসত্তরে। ব্যাংক ন্যাশনালিজম, ওটাও অর্ডিন্যান্সের মাধ্যমে, ওটা অর্ডিন্যান্সের মাধ্যমে। কারণ তার যে মন্ত্রিসভা রয়েছে তারা তো এটা চায় না করতে, সেই জন্য অর্ডিন্যান্সের মাধ্যমে করলো। স্যার অর্ডিনেন্সটা কি একটু বলবেন? অর্ডিন্যান্সের মাধ্যমে, মানে ও অর্ডিনেন্সটা আচ্ছা, কি? অর্ডিন্যান্স ভুলে গেছো তাই তো? হুম, হুম। আচ্ছা বলে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা বলে দিচ্ছি তাহলে। দেখো কোনো কিছু যদি ল তৈরি করতে হয়, তোমার মনে হচ্ছে একটা আইন তৈরি করতে, তাহলে তোমাকে কি করতে হবে, সেটাকে পার্লামেন্টে গিয়ে বিল হিসাবে পেশ করতে হবে। সেই বিলটা নিয়ে আলোচনা হবে, আলোচনা হওয়ার পরে সেটা বোথ হাউসে সেটা পাস হবে। সবাই বললো ওকে আমরা পাস করছি। পাস করার পরে প্রেসিডেন্ট তাতে সাইন করবে, তখন সেটা বিল থেকে ল হবে। তাহলে এত বড় প্রসেস একটা বিল থেকে ল। কিন্তু কেউ যদি যদি এবার যদি প্রাইম মিনিস্টার মনে করে কোনো কিছু একটা অর্ডার, মনে হলো যে আজ থেকে কোনো একটাই পার্টি থাকবে, এই অর্ডারটা তাহলে যদি পার্লামেন্টে পেশ করে অন্যান্য পার্টিরা তো সে বিরোধিতা করবে, তখন এই অর্ডারটা কি করবে, সরাসরি প্রেসিডেন্টের কাছে নিয়ে গিয়ে বলবে সাইন করে দাও। তখন প্রেসিডেন্ট সাইন করলেই সেটা ল হিসেবে কাজ করবে, সেটাকেই বলা হবে অর্ডিন্যান্স। তবে এই যে প্রেসিডেন্ট সাইন করে দিল, এটা 6 উইক পর্যন্ত ভ্যালিডেট থাকে। 6 সপ্তাহের পর এটাকে কার্যকরী করতে, 6 সপ্তাহের মধ্যে এটাকে পার্লামেন্টে পাস করাতে হবে। যদি পাস না করা এটা ল্যাপস হয়ে যায়। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ এটাকে হ্যাঁ। বলা হয় অর্ডিন্যান্স। কোনো বিল পার্লামেন্ট প্রসেসের মধ্যে না নিয়ে গিয়ে যদি শুধুমাত্র রাষ্ট্রপতি স্বাক্ষরের ভিত্তিতে কোনো বিলকে আইনে পরিণত করাকে অর্ডিন্যান্স বলা। ওকে, ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 329 নম্বর ধারা পর্যন্ত আমরা টোটাল ডিসকাশন করব। এবার আমাদের হচ্ছে ইলেকটোরাল সিস্টেম। ইলেকটোরাল সিস্টেম মানে যে পদ্ধতিতে আমাদের ইলেকশন হয়। এবার এই ইলেকটোরাল সিস্টেমটা আমি একদম শেষে ডিসকাস করব। শুধুমাত্র এখানে আমি আলোচনা করব যে ভারতে, ইন্ডিয়াতে যে ইলেকটোরাল সিস্টেমটা হয়ে থাকে সেটা হচ্ছে এফপি টিপি পদ্ধতি। পুরো নাম কি? ফার্স্ট পাস্ট দা পোস্ট। মানে কি হয়, একটা তালিকা এরকম একটা থাকে, সেখানে একজন প্রার্থী একটা মানে সিটের ক্ষেত্রে একটা প্রার্থী দাঁড়ালো, ধরো বি, এ, সি, তিনজন প্রার্থী দাঁড়ালো। এর মধ্যে যে ম্যাক্সিমাম ভোট পাবে, ঠিক আছে, মানে এই ভোটের মধ্যে যে ফার্স্ট হবে, ম্যাক্সিমাম ভোট পাওয়া মানে তো ফার্স্ট, এই কেন্দ্রে যে ম্যাক্সিমাম ভোট পাবে সে হয়ে যাবে এই সিটের উইনার। সেই জন্য ইন্ডিয়ার এই পদ্ধতিটাকে বলা হচ্ছে এফপিটিপি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। মানে যে প্রথম পাস করলো সেই কি হলো, তোমার এই সিটটা পেয়ে গেল। ওকে, এই পদ্ধতিটা কি আরো আমি একটু পরে, মানে এটা সিম্পল পদ্ধতি, কিছু নয়। কোনো নির্বাচন ক্ষেত্রে দাঁড়ালো, যে সেই সিটে জিতে গেল সে সেই জায়গায় মানে সেই সিটের সে উইনার হয়ে গেল। স্যার ওটা পাস্ট না পাস হবে? পাস, পিএসটি, এফপিটিপি মানে দেখাচ্ছি আমি, পাস দ্য পোস্ট, ঠিক আছে, পিএসটি। ওকে, এবার হচ্ছে পোলিং পার্সোনাল। ঠিক আছে, পোলিং পার্সোনাল, এই সামনে ভোট আছে, পোলিং পার্সোনাল খুব গুরুত্বপূর্ণ জিনিস। পোলিং পার্সোনাল হচ্ছে নির্বাচনের সময় কি হয়, এই পোলিং পার্সোনাল তৈরি করা। মানে পোলিং পার্সোনাল মানে প্রত্যেককে বিভিন্ন ধরনের কিছু, এই যে সরকারি কর্মচারী তাদের হ্যান ত্যান থাকে তাদেরকে কি করা হয়, বিভিন্ন রকম ডিউটিতে দেওয়া হয়। ঠিক আছে? এর কি হয়, কোশ্চেন আছে পোলিং পার্সোনালের কটি পর্যায়ে হয়? মনে রাখবে এর 3টি পর্যায়ে, 3টে স্টেজে। ঠিক আছে, প্রথম স্টেজে কি হয়, প্রথম স্টেজে পোলিং পার্সোনাল এটা মানে বেসিক্যালি একজন লোক। পোলিং পার্সোনাল মানে একজন পার্সন, মানে একজন লোক। ঠিক আছে, যে পার্সন ভোটের সাথে যুক্ত হবে কোনো না কোনো, তাকে বলা হবে পোলিং পার্সোনাল। ঠিক আছে, মানে তোমার যদি ভোটের ডিউটি পড়ে তুমি একজন পোলিং পার্সন। সে কিভাবে গঠিত হয়, সে কিভাবে ডিউটি পায়, 3টা স্টেজে সে ডিউটি। প্রথম, ফার্স্ট স্টেজে কি হয়, সে জানতে পারে যে সে প্রিসাইডিং অফিসার হবে, সে প্রিসাইডিং অফিসার হবে, মানে সে পি আর ও হবে, পি ছোট হাতের আর ও হবে, না পোলিং অফিসার হবে।
প্রিসাইডিং অফিসার হবে না পোলিং অফিসার, কি জিনিস আমি একটু পরে বোঝাচ্ছি। মানে প্রথম স্টেজে সে জানতে পারে সে প্রিসাইডিং অফিসার হবে না পোলিং অফিসার, এই দুটোর মধ্যে সে প্রথম জানতে পারে তার কোন ডিউটিটা পড়বে, সে প্রিসাইডিং অফিসার হবে না পোলিং অফিসার। প্রথম স্টেজে সে শুধু এটাই জানতে পারে, এর বাইরে সে কিছু জানতে পারে। ঠিক আছে, যারা ভোট দিতে যায় বা ভোট যাদের মানে পরিচিত আছে ভোট জিজ্ঞেস করবে এইভাবে। এরপরে কি হয়, এরপরে গঠিত হয় পোলিং পার্টি। এরপরে গঠন হয় পোলিং পার্টি, পার্টি নয় পার্টি। এরপরে গঠিত হয় পোলিং পার্টি। পোলিং পার্টির কথার অর্থ হচ্ছে যে এখানে জানা যায় যে সে কোন জায়গায় কোন কোন কনস্টিটিউয়েন্সিতে তার ভোট পড়বে। মানে সে এখানে জানতে পারে কোন কনস্টিটিউয়েন্সি মানে কোন নির্বাচনী ক্ষেত্রে তার ভোট পড়বে। মানে সে জানতে পারে যে তার ভোট পড়বে ঘাটাল কনস্টিটিউয়েন্সি, ঘাটাল লোকসভায় তার ডিউটি পড়বে, সে এটা জানতে পারে। পোলিং পার্টি জানতে পারে, প্রথম অবস্থায় সে এটা জানতে পারে সে কোন পোস্ট পাবে, কোন ডিউটি পড়বে। তারপরে সে জানতে পারে যে সে কোন কনস্টিটিউয়েন্সিতে সে পাবে, কিন্তু সে তখন এটা জানে না যে কোন সেন্টারে সে পাবে, মানে কোন কেন্দ্রে পাবে। আর থার্ড সেটা জানে সেটা হচ্ছে পোলিং স্টেশন, মানে সে কোন বুথে তার ডিউটি করবে। তাহলে তিনটে স্টেজে প্রথম থেকেই দেখো, প্রথমেই যদি সে জানতে পেরে যায় পোলিং স্টেশন, তাহলে কি করতে পারে সে সেখানকার লোককে প্রভাবিত করতে পারে, বলতে পারে এই সেই ব্যাপারে এই এখানে পড়বে। ফলে প্রত্যেকটা তিনটে স্টেপে তাকে জানানো, ঠিক আছে। এই জন্য সে প্রথম থেকে জানতেই পারে না যে তার সেন্টার বা কোথায় তার হয়। বলো বোঝাতে পারলাম না পারলাম না? স্যার কনস্টিটিউশনটাই ওইটা বুঝতে পারলাম না। কনস্টিটিউশন না, কনস্টিটিউয়েন্সি, নির্বাচন ক্ষেত্র। একটু আগে নির্বাচন ক্ষেত্র বললাম না, কনস্টিটিউয়েন্সি মানে হচ্ছে নির্বাচন ক্ষেত্র। মানে যেই ক্ষেত্রে, এই যে বললাম ঘাটাল, ঘাটাল নির্বাচন ক্ষেত্র মানে ঘাটাল কনস্টিটিউয়েন্সি। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার না ক্লিয়ার না? না একটু ভালোভাবে ভেঙে হ্যাঁ বলতে স্যার। বোঝা গেছে? তার মানে স্যার প্রথমে মানে বড় জায়গাটা জানতে পারে, তারপর ছোট জায়গাটা জানতে পারে। একদম একদম একদম। 3 নম্বর প্রথমে সে স্টেজে। 3 নম্বর স্টেজে জানতে পারবে তার কোথায় কোন বুথে তার ডিউটি, একদম শেষ। এগোচ্ছি তাহলে, ক্লিয়ার এতটা? হ্যাঁ স্যার। স্যার প্রিসাইডিং অফিসার এবার বলো বলো। প্রিসাইডিং অফিসার আর পোলিং অফিসার মানে দুজন দুটো পোস্ট কি একই? এই যে এখানে আছে আলোচনা হবে, আচ্ছা ঠিক আছে, পরপর বুলেট করে রেখেছি এখানে আলোচনা, ঠিক আছে, হুম, কোনো চাপ। আমি সব পরপর লেভেল বাই লেভেল ডিসকাস করবো। তাহলে এখানে পর্যন্ত দেখো বুলেটটা অন্যরকম, এবার দেখো বুলেট গুলো অন্যরকম। কেন? কারণ এবারে যারা আসবে তারা ইলেকশনের সাথে যুক্ত লোক বা বড় পোস্ট, ঠিক আছে। প্রথম পোস্টটা হচ্ছে চিফ ইলেকটোরাল অফিসার, যেটাকে বলা হয় সিইও। মানে সে নির্বাচনের সবচেয়ে উপরে রয়েছে, মুখ্য নির্বাচন আধিকারিক, চিফ ইলেকটোরাল অফিসার, সিইও, ঠিক আছে। তাহলে এই সিইওটাকে, সিইও হচ্ছে কোন রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিক। তাহলে সে কি, মানে সে হয়তো লোকসভা নির্বাচন হচ্ছে, লোকসভা নির্বাচনের সময় কেউ না কেউ থাকবে যাকে পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হবে। একদম উপরে তো মানে ইলেকশন কমিশনার রয়েছে, সে সবার উপরে রয়েছে। এবার সেই ইলেকশন কমিশনার কি করে, প্রত্যেক রাজ্যের জন্য, রাজ্যে ভোট হচ্ছে তো, অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে, তাহলে তার প্রত্যেক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের, ঠিক আছে, একজন করে হেড, প্রধান নিযুক্ত করবে, যে কি করবে সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের যা মানে হবে, যা কিছু হবে তাকে রিপোর্ট করবে, ঠিক আছে। মানে সে বলতে গেলে ওই নির্বাচনের সময় ওই রাজ্য বা কেন্দ্রের প্রধান ব্যক্তি। ক্লিয়ার হলো না হলো? মানে রাজ্যের সব বুথ ওনার আন্ডারে থাকবে? একদম, রাজ্যের যতগুলো বুথ থাকবে প্রত্যেকের হেড উনি হবে। যে কোনো বুথে যা প্রবলেম হবে তুমি একদম টপ লেভেলে সিইও কে তুমি কমপ্লেন করতে, মানে তুমি করতে পারবে না, যাই হোক, মানে সিইও হচ্ছে একদম রিপোর্ট দেবে পশ্চিমবঙ্গের কি খবর। মানে নির্বাচন কমিশনার যদি জিজ্ঞেস করে গুজরাটের কি খবর, সিইও, গুজরাটের সিইও কে ফোন লাগাও, সঙ্গে সঙ্গে বলে দেয়, এই খবর। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? এবার এই রাজ্যের আন্ডারে থাকে, সিইওর আন্ডারে থাকে ডিইও, পুরো নাম ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার।
মানে এই যে চিফ ইলেকশন কমিশনার রাজ্যে রয়েছে, সে এবার বলবে তার আন্ডারে কোন কোন জেলা রয়েছে, মানে সেখানে ভাগ করে দেবে জেলা ভিত্তিক, যে এই জেলায় এই নির্বাচন আধিকারিক রয়েছে, ওই জেলায় এই নির্বাচন আধিকারিক রয়েছে। সে হচ্ছে ডিইও। তাহলে ডিইও কি করবে? জেলা স্তরে নির্বাচন আলোচনা করবে, যে জেলা স্তরে যদি কোনো গন্ডগোল হয় তাহলে জেলা স্তরে তখন মানে তার জন্য রিপোর্ট করা হবে সর্বোচ্চ স্তরে ডিইও কে। কি বললাম, বোঝা গেল না গেল না? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবার ডিইওর নিচে থাকবে আরও, যাকে বলা হবে রিটার্নিং অফিসার, যেটাকে বলে আরও। এটা আবার সেই কি বলে তোমার এর আরও নয়, কি বলে তোমার ওই যে জল টল যে ফিল্টার। ফিল্টারের আরও নয়, ঠিক আছে? এই আরও হচ্ছে রিটার্নিং অফিসার। তাহলে এই রিটার্নিং অফিসার কি? রিটার্নিং অফিসার হচ্ছে যে নির্বাচনী ক্ষেত্রের নির্বাচনী আধিকারিক। তাহলে এ হচ্ছে জেলা স্তরে, আর এ হচ্ছে নির্বাচনী ক্ষেত্রের আধিকারিক। মানে ঘাটাল কনস্টিটিউয়েন্সি বললাম, তাহলে ঘাটাল কনস্টিটিউয়েন্সির যে হেড হচ্ছে নির্বাচনী, মানে ঘাটালের রিটার্নিং অফিসার। তাহলে বলো বুঝতে পারছি না পারিনি? প্রথমে একটা কনস্টিটিউয়েন্সি, তার একজন হেড থাকলো, মানে ঘাটাল কনস্টিটিউয়েন্সি তার একজন হেড থাকলো। সেই ঘাটাল কনস্টিটিউয়েন্সি কি কোনো একটা জেলার মধ্যে এরকম একটা ঘাটাল কনস্টিটিউয়েন্সি আছে, সেই জেলার একজন হেড থাকলো, সে হলো ডিইও। একদম নিচে রয়েছে আরও। আর এই জেলা, কোনো না কোনো রাজ্যের মধ্যে একটা জেলা রয়েছে, তার যে হেড হচ্ছে সিইও। বলো বোঝা গেল পুরোটা? ক্লিয়ার হলো? তাহলে যদি ঘাটাল লোকসভায় কোনো গন্ডগোল হয়, সেটা রিপোর্ট যদি ইলেকশন কমিশনের কাছে যায়, সে তখন কাকে ফোন করবে? আগে সিইও কে ফোন করবে, মানে ওয়েস্ট বেঙ্গলের সিইও কে আগে ফোন করবে। ওয়েস্ট বেঙ্গলের সিইও বলবে তাহলে এটা কোথায়, পশ্চিম মেদিনীপুরের জেলা রয়েছে, পশ্চিম মেদিনীপুরের ডিইও কে ফোন করবে। পশ্চিম মেদিনীপুরের ডিইও তখন ঘাটালের আরও কে ফোন করবে। প্রত্যেকের কাছ থেকে রিপোর্ট নেবে, এই রিপোর্ট সাবমিট করবে তাকে, মানে আরও রিপোর্ট সাবমিট করবে ডিইও কে, ডিইও রিপোর্ট সাবমিট করবে সিইও কে। ক্লিয়ার এতটা? বোঝা গেল? স্যার, স্যার এটা একটা বলো। জিআইও তো হয়ে গেল। হ্যাঁ, ওই তো জিআই এর মতোই তো আমি দিয়ে দিলাম। পাশেই তো এরকম সিলোগিজম করে দিলাম তো আমি। এটাকে সিলগস বলে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইআরও। এবার হচ্ছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। এই ভদ্রলোক কি কাজ করবে? এই ভদ্রলোকের খুব ছোট বড় একটা কাজ রয়েছে। কি কাজ করবে বলো, কি বলতে পারবে এই ভদ্রলোক কি কাজ করবে ইআরও? বুঝতেই তো পারছো, রেজিস্ট্রেশন মানে ভোটার তালিকা তৈরি করবে। তৈরি করবে ভোটার তালিকা তৈরি থেকে ভোট। এবার আসি প্রিসাইডিং অফিসার আর পোলিং অফিসার। তাহলে প্রিসাইডিং অফিসার আর পোলিং অফিসার কি করে? প্রিসাইডিং অফিসার আর পোলিং অফিসার হচ্ছে এই যে ভোট কেন্দ্র রয়েছে, নির্বাচন ক্ষেত্রের মধ্যে যে ভোট কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রের মধ্যে যে অফিসাররা থাকবে তাদেরকে পোলিং অফিসার বলবে, আর তাদের মধ্যে যে হেড হবে তাকে প্রিসাইডিং অফিসার বলা হবে। ঠিক আছে? মানে ঘাটাল, এই যে বললাম ঘাটাল নির্বাচনী ক্ষেত্র, ঠিক আছে, ঘাটাল নির্বাচনী ক্ষেত্র রয়েছে, তার যে হেড সে হচ্ছে আরও। এবার ঘাটাল নির্বাচনী ক্ষেত্রের মধ্যে অনেকগুলো তো পুলিং বুথ রয়েছে, অনেক পুলিং বুথ রয়েছে। সেই প্রত্যেক একটা পুলিং বুথ ধরলাম যেখানে ভোট নেওয়া হচ্ছে, সেখানে যারা ভোট নিচ্ছে, একজন হাতের ছাপ দিচ্ছে, একজন বলছে ওই লাও সেই লাও, তাহলে সেখানে হয়তো তিনজন আছে, সেই তিনজনকে বলা হবে পোলিং অফিসার, মানে যারা ভোট নিচ্ছে। মানে পোলিং অফিসার কি করছে, পোলিং অফিসার বা প্রিসাইডিং অফিসার এরা ভোট দানের, মানে ভোট দান কেন্দ্রের পরিচালনা করে। ঠিক আছে, এটা ভালো ভাষায় লিখবে যে এরা, এদের কাজ কি, এরা ভোট দান কেন্দ্রের কাজ পরিচালনা করে। মানে ভোট নেওয়া, ভোটটা জমা দেওয়া, হ্যান ত্যান এইসব। আর এদেরকে অ্যাপয়েন্ট করে থাকে আরও। আরও রিটার্নিং অফিসার যে, সে এদেরকে অ্যাপয়েন্ট করে। এর এই যে ডিউটি পড়ে গভর্নমেন্ট যারা এমপ্লয়ি হয় তাদের এইগুলো ডিপেন্ড করে, সে প্রিসাইডিং অফিসার হতে পারে বা পোলিং অফিসার। কি বললাম, বোঝা গেল?
স্যার পোলিং আরো কি অফিসারের আরো ওপরে কি কি প্রিসাইডিং নিযুক্ত অফিসার করে? থাকে? কি বলছো বলো বলো। বলছি পোলিং অফিসারদের ওপরে কি প্রিসাইডিং অফিসার? একদম, পোলিং অফিসার, এই রিটার্নিং অফিসার তো নির্বাচনী ক্ষেত্রের হেড। সাপোজ বললাম ঘাটাল নির্বাচন ক্ষেত্র, তার হেড হচ্ছে কোনো একজন আরো রয়েছে। তাহলে ঘাটাল নির্বাচনী ক্ষেত্রের মধ্যে অনেকগুলো তো ভোট কেন্দ্র রয়েছে, তাহলে সেই ভোট কেন্দ্রে থাকবে প্রিসাইডিং অফিসার আর পোলিং অফিসার। কি বললাম বোঝা গেল? অবশ্যই রিটার্নিং অফিসার ঘাটালের হেড, মানে ঘাটাল নির্বাচনী ক্ষেত্রের হেড। তাহলে ঘাটাল নির্বাচনী ক্ষেত্রের মধ্যে তো 50টা বুথ আছে যেখানে ভোট হচ্ছে, সেই 50টা বুথে প্রিসাইডিং অফিসার আর পোলিং অফিসার থাকে। এবার বোঝা গেল? না স্যার, আমি বলছি যে পোলিং অফিসারের থেকে কি প্রিসাইডিং অফিসার বড়, না একই, ওরা না, ওদের হ্যাঁ কাজ অবশ্যই, না একই? না না, প্রিসাইডিং অফিসার বড়, মানে পোলিং অফিসাররা প্রিসাইডিং অফিসারের হচ্ছে বড় ছোট ব্যাপারটা কি বলতো, প্রত্যেকের এক একটা কাজ থাকে। মানে এই যে ভোট নেওয়া হলো, নিয়ে এটাকে জমা দেওয়ার কাজটা প্রিসাইডিং অফিসার করে দেয়। মানে পোলিং অফিসাররা ভোট নিল, সব কাগজ নিল, কাগজ নিয়ে প্রিসাইডিং অফিসারকে সাবমিট করে দেবে। এবার প্রিসাইডিং অফিসার কি করবে, সেই ডকুমেন্টস বা সেই ভোটের জিনিসপত্র নিয়ে রিটার্নিং অফিসারকে জমা দেবে। এদের কাজ, এরা বেসিক্যালি বলতে পারো ক্লার্কের মতো কাজ করলো, আর এর কাছে সমস্ত কাজ করার পরে প্রিসাইডিং অফিসারের কাছে জমা দিয়ে দিল। প্রিসাইডিং অফিসার আরও কে জমা দিল, ঠিক আছে, আরও এবার তারপর ডিইও কে জমা দিল, উপর উপর জমা হতে থাকবে। কি বললাম বুঝে গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে এই যে স্যার প্রিসাইডিং তিনজন, অফিসারকে হেডমাস্টার ধরো, আর বলো। না না বলুন, বলছি। হ্যাঁ, এরা হচ্ছে পোলিং অফিসারকে ধরে মনে করো টিচার, মানে মাস্টার মশাই, আর প্রিসাইডিং অফিসার হচ্ছে হেডমাস্টার মশাই। মানে প্রিসাইডিং অফিসার নিজেও একজন পোলিং অফিসারের মতোই কাজ করবে, কিন্তু প্রিসাইডিং অফিসার হচ্ছে পোলিং অফিসারদের মধ্যে হেড, সেই কেন্দ্রের হেড, মানে সেই যে কেন্দ্রটা রয়েছে তার হেড। বোঝা গেল এবার? হ্যাঁ আরেকটু স্যার, ভেন ডায়াগ্রাম করে দেখাতে হবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবারে। ওকে। তাহলে আরো কে তার মানে নিযুক্ত করে ডিইও? হ্যাঁ, আরো তার উপরে আবার ডিইও, তার উপরে আবার সিইও, পুরো পরপর ওপর নিচে আছে, পরপর কাজ আছে। বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে? স্যার, স্যার বলো বলছি বলো। যে এই যে মুখ্য নির্বাচনী আধিকারিক, এটা হুম। মানে যেমন রাজ্যের ক্ষেত্রে আছে সেরকম মানে অল ওভার ইন্ডিয়াতেও তো একটা আছে, তাই তো? হ্যাঁ সেটা, এখানে সিইও আমাদের ইলেকশন কমিশনার নয়, এটা হচ্ছে ভোটের সময় ইলেকটোরাল চিফ ইলেকটোরাল অফিসার নিযুক্ত করা হয়। মানে এই যে বললাম, সাপোজ আজকে লোকসভা নির্বাচন হচ্ছে, ঠিক আছে, এবার এখানে আমাদের যে ইলেকশন কমিশন আছে তার মধ্যে মেম্বার রয়েছে আলাদা কথা, তাদের কথা এখানে বলছি না। এই যে লোকসভা নির্বাচন হচ্ছে, সাপোজ ধরো 28টা রাজ্যে হচ্ছে, তাহলে 28টা রাজ্যের জন্য 28 জন ইলেকটোরাল অফিসারকে নিযুক্ত করা হবে। এরা ভোটের পরে এরা আর ওই পোস্টে থাকবে না। কি বললাম বোঝা গেল? এরা শুধু ওই ভোটের ও জন্য ওদেরকে ওই পদে নিয়োগ করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। হুম হুম। এই বা এই যে স্যার ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এ শুধু ভোটের সময় নিযুক্ত, ভোটের পরে শেষ। এটা কোনো আইএএস অফিসার বা আইপিএস অফিসারকে এই পোস্টে দিয়ে দিই যে তোমাকে এই সময় এই কাজ হয়েছে। এগুলো বেসিক্যালি অফিসারদের ডিউটি দেয়। কি বললাম বোঝা গেল? এগুলো অফিসারদের ডিউটি। তুমি যত উপরের পোস্টে থাকবে তত তুমি বড় পোস্ট পাবে। ক্লিয়ার এবার? হ্যাঁ স্যার। স্যার বলো আর, স্যার বলো এরকম বলো। কি কোনো মানে কোশ্চেন থাকতে পারে যে মানে এই যে 2024-এর যে ইলেকশন হলো, লোকসভা ইলেকশন হলো, তো এর মুখ্য নির্বাচনী আধিকারিক কে ছিলেন, এরকম কি কোনো কোশ্চেন হতে পারে? হ্যাঁ হতে পারে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন হতে পারে, অবশ্যই হতে পারে, না হওয়ার কিছু না, দিতে পারে। ঠিক আছে, দিতে পারে, স্যার না স্যার, হওয়ার এখন কিছু মুখ্য না। আধিকারিক কে আছে স্যার? কি জানি বাবা, আমিও নিজেও তো জানি না, চেক করিনি তো, দেখছি আছে, দেখে নিচ্ছি। চিফ ইলেকশন অফিসার এখন কি আছে, এই চিফ ইলেকশন অফিসার ওয়েস্ট বেঙ্গল এখন কি আছে, সুনীল কুমার গুপ্তা। এবারের জন্য সুনীল কুমার গুপ্তা আছে, হতে পারে, না হওয়ার কিছু নেই। এবার চিফ ইলেকশন কমিশনার অফ বিহার করলে সেখানেও একজন আছে। আচ্ছা, এটা হচ্ছে বিহার। এবার বিহারের ক্ষেত্রে এখানে আছে, দেখতে হবে এখানে সিবিআর এর সিইও আছে, এইচআর শ্রিভেনিয়া, সব আছে, সবই আছে, থাকবে না, সবই আছে।
স্যার অল ওভার ইন্ডিয়া তবে হলে তাহলে স্যার কি হবে? না, অল ওভার ইন্ডিয়ার কি করে, তাহলে অল কি ওভার হবে? ইন্ডিয়ার তো ইলেকশন কমিশনার আছে। আমাদের প্রেজেন্টলি যে ইলেকশন কমিশনার আছে, ও কে হ্যাঁ আছে হ্যাঁ এখন হ্যাঁ স্যার, হ্যাঁ ইলেকশন স্যার, হ্যাঁ কমিশনার? স্যার, বুঝতে পেরেছি। সেটা তো একটাই পোস্ট, কি এটা তো ভোটের সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এটা দেখো, যদি মাথা খারাপ করতে যায় বলতেই পারে তোমার রাজ্যের কোনো পরীক্ষায় তোমাকে দিতেই পারে। এবারে 2024-এর লোকসভা ইলেকশনে সিইও কে ছিলেন, চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন, বলতেই পারে, না স্যার বলার কিছু স্যার নেই। ওটা রাজীব সিনহা না নির্বাচনী আধিকারিক? না, সেটা আলাদা, সেটা তো রাজ্য নির্বাচন নির্বাচন কমিশন। কমিশনার। রাজীব কুমার। সেটা তো রাজ্য নির্বাচন কমিশনের। চিফ ইলেকশন অফিসার এটা শুধুমাত্র ভোটের জন্য, নির্বাচন কমিশনার নয়। দুটো তোমরা ভুল করছো। কি ভুল করছো? এখানে এটা ভোটের জন্য। এই যে ভোট হচ্ছে, এটা তো রাজ্য নির্বাচন কমিশনার করছে না, ভারতের নির্বাচন কমিশনার করছে। সে সেই ভোটের জন্য। আর রাজীব সিনহা কি, সে আমাদের রাজ্য নির্বাচন কমিশনারের হেড। পার্থক্য বুঝতে পারছো? স্যার আপনি ওইটাই এটা তো বললেন না, রাজ্য রাজ্য নির্বাচন। কমিশনারের হেড হেড কে ছিলেন? আমি কোশ্চেনের উত্তরটাই দিলাম ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, ওটা রাজীব সিনহা হবে না তো। তাহলে স্যার কি হবে তুমি ওটা? এই তো তোমরা এই দুটার মধ্যে গুলাচ্ছ, প্রচুর গুলাচ্ছ। দেখো, চিফ ইলেকশন অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল শ্রী সুনীল কুমার গুপ্তা। এই যে সুনীল কুমার গুপ্তা, যতদিন এই যে লোকসভার ইলেকশন চলছে ততদিন এ রয়েছে চিফ ইলেকটোরাল অফিসার, সিইও ওয়েস্ট বেঙ্গলে। ভোট শেষ, এ চলে গেল। কি বললাম বোঝো? ঠিক আছে। এবার যে রাজীব সিনহা যে রয়েছে, সে তো বাবা রাজ্য নির্বাচন কমিশন, দুটো তো আলাদা জিনিস। আচ্ছা আমাদের স্যার, যে স্যার বুঝতে পেরেছি, বুঝতে ভারতের পেরেছি। হ্যাঁ হ্যাঁ। এবার বুঝেছো, ভারতের নির্বাচন কমিশন আলাদা, রাজ্যের নির্বাচন কমিশন আলাদা। রাজ্যের নির্বাচন কমিশন রাজ্যের যে নির্বাচন হয়, পঞ্চায়েত বলো বিধানসভা বলো, সেগুলোতে সে কাজ করে। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশন মানে ভারতের নির্বাচন কমিশন কাজ করবে। এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে হ্যাঁ স্যার, এগুলো বুঝতে বোঝা গেল। পেরেছি। Okay. এবার হচ্ছে কিছু অবজারভার, যেগুলো অবজারভার বা পর্যবেক্ষক থাকে। এই পর্যবেক্ষক কিরকম হয়? 6 ধরনের: জেনারেল অবজারভার, এক্সপেন্ডিচার অবজারভার, পুলিশ অবজারভার, অ্যাওয়ারনেস অবজারভার, মাইক্রো অবজারভার। এই মাইক্রো অবজারভারটা হয়তো বেশি শুনেছো, অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজারভার। এরকম 6 ধরনের অবজারভার থাকে। এবার সাধারণ অবজারভার কি? সে ব্যাপার বাবু খবর রাখবে, কোথায় কি হচ্ছে না হচ্ছে খবর রাখবে। এক্সপেন্ডিচার অবজারভার মানে বুঝতেই পারছি, এ কি খবর রাখবে? এ রাখবে যে এই যে নির্বাচনে যে ব্যয় হচ্ছে, ঠিক আছে, নির্বাচনে ব্যয় নিরীক্ষণ করবে। কে কোথায় ব্যয় করছে, কত টাকা খরচ করছে, সেই সব ব্যয় নিরীক্ষণ করবে। পুলিশ অবজারভার কি করবে? ঠিক আছে, রাজ্য স্তরে কোনো আইপিএস অফিসারকে দেওয়া হবে, ঠিক আছে, কোনো আইপিএস অফিসারকে দেওয়া হবে। সে বলবে যে কোনো রকম কিছু যদি হয়, ধরো পিটাও আগে, ঠিক আছে, কোনো আইপিএস অফিসারকে দেওয়া হবে। পুলিশ অবজারভার সে দেখবে। অ্যাওয়ারনেস অবজারভার কি করবে? অ্যাওয়ারনেস অবজারভার সচেতনতা বৃদ্ধি করবে, যে লোকসভা এই জন্য যাতে লোকেরা ভোট দেয় সচেতন হয়। আগে ছিল না, এটা 2014 সাল। 2014 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল, 16তম লোকসভা নির্বাচন হয়েছিল। 14তে হচ্ছে আমাদের যেটা বিজেপি জিতলো। হ্যাঁ, 16তম নির্বাচনে প্রথম এটা শুরু করা হয়। ঠিক আছে, এর আগে ছিল না। মাইক্রো অবজারভার হচ্ছে যেগুলো স্পর্শকাতর এলাকা, মানে স্পর্শকাতর এলাকা মানে সেন্সিটিভ জায়গা, এই যে জায়গায় মারপিট হতেই পারে, সেই সব জায়গায় মাইক্রো অবজারভার দেওয়া। সেন্সিটিভ। আর অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার, ওই তোমার এই যে ব্যয় করার জন্য, নির্বাচনের ব্যয়ের জন্য আরেকজন অ্যাসিস্ট, মানে সে এটাকে অ্যাসিস্ট। ওকে, এই 6টা লেখা হলে বলি, এই 6টা অবজারভার লেখা হলে বলি।
দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার একটুখানি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। স্যার জেনারেল অবজারভার কি অবজার্ভ করে? জেনারেল অবজারভার এমনি সব দেখবে নির্বাচন ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে কিনা। আচ্ছা। স্যার হয়েছে। আচ্ছা, এবার এবার হচ্ছে ব্যালট পেপার। তাহলে ব্যালট পেপার আমরা জানি যে আমরা আগে ভোট দিতাম কিসে, ব্যালট পেপারে আমরা ভোট দিতাম। তাহলে ব্যালট পেপার হচ্ছে ভোটদানের মাধ্যম। এটা হচ্ছে ভোটদানের মাধ্যম। এখনো হয়, দুটো ইভিএম এও হয়, ব্যালট পেপারেও হয়। ভোটদানের এটা হচ্ছে মাধ্যম, মানে যার মাধ্যমে আমরা ভোট দিতে পারি, ঠিক আছে? ভোট আমাদের দেয়া। তো এই ব্যালট পেপারের মধ্যে কি থাকে, অবশ্যই যে চিত্র, সচিত্র থাকে, এটা মনে রাখবে। এর মধ্যে প্রার্থীর ছবি, ব্যালট পেপারে প্রার্থীর ছবি আর প্রতীক কোন দলের আছে, ছবি আর প্রতীক সহ এখানে প্রিন্ট করা থাকে। তো যাই হোক, ব্যালট পেপার গুলো আছে রয়েছে। আর বর্তমানে কি হয়েছে, বর্তমানে এর জায়গায় ইভিএম নেওয়া হচ্ছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন বর্তমানে নেওয়া আছে। পট করে টিপে দেবো, টক করে হয়ে যাবে। এবার এখানে প্রশ্নটা হচ্ছে অন্য, যে ব্যালট পেপার তো ইভিএম তো ভালো কথা, প্রশ্নটা হচ্ছে ইভিএম কে তৈরি করে, ইভিএম কে তৈরি করে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? না, তৈরি করে দুটো সংস্থা, ইসিআইএল আর বিইএল, দুটো সংস্থা মিলে তৈরি করে। ইসিআইএল এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, আর বিইএল এর ফুল ফর্ম হচ্ছে ভারত ইলেকট্রনিক্স, ভারত ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ভারত, সরি, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এটা পরীক্ষায় কোশ্চেন আছে যে কোন সংস্থা এগুলো তৈরি করে। এপিক আমরা জানি, ইলেকটোরেটস ফটো আইডেন্টি কার্ড, যেটাকে আমরা ভোটার কার্ড বলি। ভোটার কার্ড আমাদের রয়েছে, এটাকে এপিক কার্ড বলে। এবার প্রশ্নটা হচ্ছে যে যখন প্রথম থেকে কি ভোটার কার্ড ছিল, না ভোটার কার্ড বা এপিক সিস্টেমটা পরে চালু হয়েছিল? কি বলতে পারবে? কবে চালু? মনে রাখবে, 1994। ঠিক আছে, 1994-95 সাল থেকে এপিকটা চালু হয়েছে। 93-তে এটা হয়েছিল, তারপর 93-তে এটা ঘোষণা হয় যে 94-95 থেকে এটা, মানে 94-95 এর ভোট দানে এটা বেসিক্যালি 1993 চালু হয়েছিল। আর 94-95 এর ভোটে ইলেকশনে এটা প্রথম ব্যবহার করা হয়েছে। আর কলিজিয়াম সিস্টেম কি, জুডিশিয়ালের ক্ষেত্রে আমরা একটু আলোচনা করেছিলাম, সেটা এখানে কলিজিয়াম সিস্টেমের মাধ্যমে কি হবে, সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের জাজদেরকে যে সিস্টেমের মাধ্যমে নিযুক্ত, বদলি ও অপসারণ করা, সরি, নিযুক্ত ও বদলি করা, অপসারণ না, অপসারণ ইমপিচমেন্ট। আর স্যার এই কলেজিয়ামের সঙ্গে নির্বাচনের কি সম্পর্ক?
কলিজিয়ামটাও তো একটা নির্বাচন না, কলিজিয়াম পদ্ধতি এটাও তো একটা নির্বাচন না। সুপ্রিম কোর্ট হাইকোর্টে যখন বিচারপতি নির্বাচিত হয় সেটা যে কলিজিয়াম পদ্ধতির মাধ্যমেই তো হয়, তাহলে কলিজিয়ামও তো একটা নির্বাচনের পদ্ধতি। কি বললাম, বোঝা গেল? হুম হুম হুম। এই জন্য কলিজিয়ামটা এখানে মেনশন করা হয়েছে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি তারাও তো নির্বাচিত হচ্ছে, তারা কিভাবে নির্বাচিত হচ্ছে? কলিজিয়াম পদ্ধতি নয়। আর এই যে ভোটার মেশিন তৈরি করে দুটো সংস্থা, ওরা হুম, মানে ওনারা যে এই যে 1 নম্বরে কার নাম 2 নম্বরে কার নাম, ওটা সমস্তটাই এনারাই তৈরি করে? একদম দুজন মিলিত আ- হয় আ- তৈরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লিয়ার হলো? এতটা ক্লিয়ার হয়েছে তাহলে বলবো। স্যার ভোটার কার্ডটা 93 সালে হয়, আর চুরানব্বই ভোটার কার্ড, 95 যে হ্যাঁ ভোটটা হয়েছিল, তাই তো? হ্যাঁ 93টা হয়, আবার 94 থেকে 94 95 নির্বাচনে প্রথম এটা ব্যবহার করা হয়। বলো, হয়েছে? হ্যাঁ স্যার। এবার নির্বাচনের ক্ষেত্রে, ঠিক আছে? এবার নির্বাচনের ক্ষেত্রে কি হয়, প্রথমত কি কি যোগ্যতা হতে হবে? তোমার 25 বছর বয়স হতে হবে তুমি যদি লোকসভার নির্বাচনে দাঁড়াও, ঠিক আছে? তোমার বয়স 30 বছর হতে হবে যদি তুমি রাজ্যসভার নির্বাচনে দাঁড়াও, আর 35 বছর হতে হবে তুমি যদি প্রেসিডেন্টের ইলেকশনে দাঁড়াও। এজ। আর অবশ্যই তোমাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ভারতের নাগরিক হতে হবে, নাগরিক না হলে হবে না, ঠিক আছে? সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, বয়স তোমার 25 বছর অথবা 30 বছর অথবা 35 বছর হতে হবে, ঠিক আছে? আর তোমাকে কি করতে হবে, কশন মানি জমা রাখতে হবে, ঠিক আছে? কশন মানি মানে যেটা জামানত অর্থ। যদি লোকসভা হয়, লোকসভার ক্ষেত্রে জামানত অর্থ, জামানত অর্থ কত টাকা দিতে হবে? 25,000 টাকা, ঠিক আছে? 25,000 টাকা তোমাকে জামানত অর্থ দিতে হবে। হুম। আর যদি তুমি রাজ্যসভা অথবা বিধানসভার নির্বাচনে যাও, সেক্ষেত্রে তোমার টাকাটা হবে 10,000 টাকা। এটা হচ্ছে জেনারেল। যদি কোনো হয়, এখানে সবকিছু ব্যাপার আছে, যদি জেনারেল তুমি কাজটা পাও। আর এটা যদি এসসি এসটি হও, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব হও, তখন সেটা হয়ে যাবে এর সব অর্ধেক, মানে এর হাফ, এর হাফ, এর হাফ, মানে 12,500, 5,000। ওকে। পঞ্চায়েতের ক্ষেত্রেও কি মানিটা সেম থাকে? না, পঞ্চায়েতের ক্ষেত্রে মানিটা এই মুহূর্তে এখন প্রেজেন্ট কত আছে পঞ্চায়েতের ক্ষেত্রে এই মুহূর্তে মনে নেই, এই মুহূর্তে বলতে পারবো না। পঞ্চায়েত ইলেকশনে কর্পোরেশন মানি এই মুহূর্তে আমি দেখে নিচ্ছি। উম, না, এই মুহূর্তে পাচ্ছি না। এই মুহূর্তে পাচ্ছি না। এই মুহূর্তে বলতে পারছি না। বলো, এতটা লেখা হলে বলবো।
জামানত অর্থ মানে কি স্যার? জামানত অর্থ মানে ওই যে টাকা জমা রাখো না, যে তোমার যদি কিছু ওই যে কষান মানি জানো না জামানত অর্থ? ওই যে তুমি জামিন জন্য টাকা রাখছো, যে তোমার যদি সাপোজ ওই যে বললে সাপোজ তুমি একটা গাড়ি, কারো একটা গাড়ি নিয়ে যাচ্ছ, বললে যে কত টাকা, দিয়ে 10,000 টাকা রেখে যা, যদি গাড়ির কোনো ক্ষতি হয়। তাহলে এই জন্য প্রত্যেককে ভোটের আগে কষান মানি জমা রাখতে হবে, প্রত্যেক নির্বাচনী একে। ঠিক আছে? তো এই টাকাটা জমা রাখতে হবে সবাইকে, সে প্রেসিডেন্ট হোক সে হোক সবাই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার আচ্ছা স্যার, প্রার্থী হতে গেলে মানে তার কি সম্পত্তি আছে এগুলো কি মানে এই নিয়মেই জানাতে হয়? হ্যাঁ, সেগুলো জানাতো, সেগুলো একটু পরে আছে বলছি, পরে আছে সেগুলো হচ্ছে হেডিং করা আছে বলে দিচ্ছি। এগুলো এখানে একটু পরে কিছু বিষয় এই যে এখানে আছে, এখানে আছে, এই যে বুঝতে পারছি, হুম। পয়েন্ট দেওয়া আছে। বলে দেওয়ার পর আর কিছু বাকি থাকবে না, হ্যাঁ। আচ্ছা, এবার নির্বাচন সংক্রান্ত কিছু বিষয়ের মধ্যে এবার এখন দেখবে খুব ট্রেন্ড হয়েছে কি, যে নোটায় ভোট দেবো, তাই তো? নোটাতে ভোট দেওয়ার ট্রেন্ড হয়েছে। এবার এই যে নোটাতে মোটা ভোটার মানে নান অফ দ্য অ্যাবাভ, এটা প্রথম থেকেই ছিল না এটা পরে অ্যাড করা হয়েছে? কবে অ্যাড করা হয়েছে নোটা, পারবে? মানে যেটা নির্দল প্রার্থী এটা? না, নির্দল প্রার্থী আলাদা জিনিস আর নোটা আলাদা এই জিনিস। নোটা নোটাটা থাকে না, স্যার একটু বলে দিন না। নোটা পুরো ব্যালটে, পুরো ইভিএম এর মধ্যে প্রথমে এরকম থাকবে, প্রথমটা বিজেপি, তারপরে হচ্ছে টিএমসি, তারপরে হচ্ছে কংগ্রেস, লাস্টে থাকবে নোটা। মানে আমার উপরের কোনো প্রার্থীকেই পছন্দ না, নির্দল প্রার্থী নয়, কোনো প্রার্থীকেই পছন্দ না। ঠিক আছে, সেটা হচ্ছে নোটা। যদি নির্দল থাকে তার একটা ঢুকিয়ে দিবে, লাস্টে নোটা থাকে। ঠিক আছে, তো এটা কি প্রথম থেকে ছিল না এটা পরে অ্যাড করা হয়েছে? পরে অ্যাড হয়েছে। পরে অ্যাড এটা অ্যাড করা করা হয়েছে। কবে অ্যাড হয়েছে? এটা অ্যাড করা হয়েছে 2013-তে, বাই অর্ডার অফ সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্ট এটা অর্ডার দেওয়ার ফলে এটা অ্যাড করা হয়েছে। কেন? আগে কি হতো, তোমার যদি কোনো প্রার্থীকে পছন্দ না হতো, তোমাকে একটা পেপারে, ওখানকার যে ইলেকশন তুমি ভোট দিতে যাবে, যে সেখানের পেপারে তোমাকে সাইন করতে হবে যে না আমার এখানের কোনো প্রার্থীকে পছন্দ নয়, সেই জন্য আমি ভোট দিতে চাই, মানে আমি আমার ভোটটা দিতে চাই না। আমি ভোট দিতে এসেছি, ভোট দেওয়া আমার অধিকার, কিন্তু কোনো প্রার্থীকে পছন্দ না। তো এর ফলে কি হতো, যে সব থেকে বড় প্রবলেম হতো যে প্রাইভেসি মেনটেন হতো না। কারণ তুমি দিয়ে গেলে, তো এই রাগ আছে, যে পেপার দিয়ে সাইন টাইন করছে তার মানে কাউকে ভোট দিচ্ছেন, তাহলে প্রাইভেসি হ্যাম্পার্ড হতো। আর ভোটের সব থেকে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে প্রাইভেসি। সেই কারণে গভর্নমেন্ট কি বলছে, যে নোটা সুইচ দিচ্ছে। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে নোটা এখন দিয়ে দেওয়া আর না দেওয়া একই ব্যাপার, দেওয়াটা বেকার। ঠিক আছে, কারণ হচ্ছে যে সাপোজ কোনো একটা জায়গাতে, কোনো একটা এইরকম একটা জায়গাতে টোটাল 100 জন লোক আছে, 100 জন ভোটার আছে। ঠিক আছে, 100 জন ভোটারের রয়েছে, আর এখানে বিজেপির একজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, তৃণমূলের একজন দাঁড়িয়েছে, সিপিএম এর একজন দাঁড়িয়েছে। ঠিক আছে, তো 100 জন যে ভোটার আছে, সেই 100 জন ভোটারের মধ্যে 99 জন ভোটার, ঠিক আছে, মানে 99 জন, টোটাল 100 জন লোক আছে, 99 জন লোক আছে, তারা বলছে আমার কাউকেই পছন্দ না, 99 জন নোটায় দিয়ে। একজন, মানে একজন মানে সেই বিজেপির যে প্রার্থী, ঠিক আছে, সে নিজে একটা ভোট দিল। ঠিক আছে, আর তৃণমূল কোনো ভোট দিল না, সেও তবে ধরো নোটা দিচ্ছে, আর কংগ্রেসের প্রার্থী সেও নোটা দিচ্ছে। ঠিক আছে, ভেবে নিলাম কথার কথা। বা ধরো প্রত্যেকে দেখো 3 জন প্রার্থী, 3 জনে একটা একটা করে দিচ্ছে, আর একজন কোনো একটা লোক, সেই লোক তোমার হচ্ছে বিজেপি কে ভোট দিচ্ছে, একজন লোকই ভোট দিচ্ছে। সঙ্গে সঙ্গে কি হলো, এই যে বিজেপি প্রার্থী 100টার মধ্যে 2টা ভোট পেয়েও সে বিজয়ী হয়ে গেল। তবে নোটাতে যদি 98টা ভোটও পড়ে, আর যে জয়ী প্রার্থী সে যদি 2টা ভোটও পায়, তাও কিন্তু সেই সেই সিটের উইনার হয়ে যায়। তার মানে এখানে নোটা কোনো কাজে কি লাগলো? না, কোনো কাজে লাগলো, বেকার তো হলো। মানে তুমি ভোট দেওয়া আর না দেওয়া একই তো ব্যাপার। নোটায় গিয়ে ভোট টিপা আর ঘরে বসে ইউটিউবে ভিডিও দেখা একই তো ব্যাপার। ঠিক আছে, যেন গিয়ে কখনো ভোটে, যাদের ভোট বাকি আছে, নোটায় টিপবেন, যাকে মনে হবে তাকে। নোটায় টেপা মানে তোমার ভোট লস। ওকে, ক্লিয়ার? এটা চালু হয়েছিল 2013 সালে।
আর এই যে ইভিএম প্রথম চালু হয়েছিল গোয়াতে। প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? গোয়াতে, 1999 সালে প্রথম ইভিএম চালু। বলো, লেখা হলে বলবে, এখনো বাকি আছে, আসল জিনিসই বাকি আছে এখন, আসল গল্প বাকি আছে ভোট এখনো। দিতে যাই ইভিএম টা ভালো করে মানে খেয়াল করতে পারি না, এত তাড়াহুড়ো করে। হয়তো কোনো ছবি টবি অন্য জায়গায় হলে দেখতে পাই, সেই জন্য এগুলো জানা নেই ঠিক করে। এবারের ভোট দিয়েছো না এখনো দাওনি? না, আমাদের হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, দিয়ে আসবে ভোট প্রত্যেকে, কাকে দেবে তোমার ব্যাপার, কিন্তু ভোট অবশ্যই দেবে। কারণ এবারের ভোটিং টার্ন আউট খুব কম, যেটা দেবো কি ভোটিং টার্ন আউট কি হয়ে আছে দেখাবো। ক্লিয়ার এগোচ্ছি তাহলে। হ্যাঁ স্যার। এবার এই যে কয়েকটা জিনিস এখানে আছে, ভোট দানের ন্যূনতম বয়স হ্রাস, এটা আমি অলরেডি বলে দিয়েছি। 61তম সংশোধন, ঠিক আছে, যেটা 1988 সালে করেছে রাজীব গান্ধী। ভোট দানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হচ্ছে, এটা আমি অলরেডি বলে দিয়েছি, রাজীব গান্ধী গভর্নমেন্টের সময় হয়েছে, এটা আমি অলরেডি বলে দিয়েছি, আর বলার কিছু নেই। এবার হচ্ছে নেশন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাশনাল হওয়া উচিত ছিল, নেশন অনার অ্যাক্ট। হ্যাঁ, জাতীয়, হ্যাঁ ঠিক আছে, জাতীয় সম্মান অ্যাক্ট, এটা পাস হয়েছিল 1971 সালে। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি, ঠিক আছে, কোনো ব্যক্তি বা কোনো নির্বাচনী কোনো একজন যে মানে ব্যক্তি, ঠিক আছে, সে যদি, ভালো করে বুঝো, সে যদি জাতীয় পতাকা অবমাননা করে, জাতীয় পতাকা অথবা জাতীয় সঙ্গীত অথবা সংবিধান, এই জিনিসগুলো যদি অবমাননা করে, অসম্মান করে, তাহলে কি হবে? যেরকম কয়েকদিন আগে হচ্ছে মমতা করেছিল, তার বিরুদ্ধে কেস চলছে, শুনানি হয়নি, কিন্তু অবমাননা করলে যদি তার উপরে কেস করা হয় এবং তাতে যদি সে দোষী হয়, ঠিক আছে, তাহলে কি হবে? দোষী হলে সে 6 বছর, ঠিক আছে, 6 বছর কোনো জায়গার প্রার্থী হতে পারবে না, মানে ভোটে দাঁড়াতে পারবে না। মানে মমতার বিরুদ্ধে যদি এটা প্রমাণ হয়ে যায়, তার সিএম কিন্তু, মানে মুখ্যমন্ত্রী পদ কিন্তু যাবে, ঠিক আছে, মাথায় ঢুকলো? এবার হচ্ছে মদ বিক্রয় নিষেধাজ্ঞা, বলা আছে যে ভোটের 48 ঘন্টা আগে, ঠিক আছে, 48 আওয়ার আগে এবং ভোট পর্যন্ত, আগে থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত মদ বিক্রি করতে পারবে না, ঠিক আছে, মদ বিক্রি করা বা বিতরণ করা এসব তুমি করতে পারবে। যদি তুমি করো, ঠিক আছে, তাহলে কি হবে? তোমার 6 মাসের জেল অথবা 2000 টাকা জরিমানা। এবার সর্বাধিক 2টি নির্বাচনী ক্ষেত্রে প্রতিনিধি, তাহলে কোনো প্রার্থী, ঠিক আছে, যে কোনো প্রার্থী সে কি করতে পারবে? সর্বাধিক 2টি কেন্দ্রে ভোট দাঁড়াতে পারবে, 2টি নির্বাচনী ক্ষেত্রে দাঁড়াতে পারবে কোনো প্রার্থী, ম্যাক্সিমাম 2টো সিটে দাঁড়াতে পারে। একটা হেরে গেল, আরেকটা জিততে পারে, 2টো সিটে একজন প্রার্থী, তার বেশি কিন্তু সে দাঁড়াতে পারে মানে দুটো ভিন্ন দলে দাঁড়াতে পারে? না। অবশ্যই না, সে 2টো ভিন্ন দলে কেন দাঁড়াবে? তার মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, ওটা বুঝতে পারছি না। মানে সে সাপোজ ধরো এই তোমার মেদিনীপুর, সাপোজ ধরো ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি, সে ভবানীপুরে দাঁড়ালো আর কালিম্পং এ দাঁড়ালো, ঠিক আছে, দুটো ও আচ্ছা লোকসভাতে আচ্ছা দাঁড়াতে আচ্ছা পারে। আচ্ছা। সে কার মাথা খারাপ হয়েছে দুটো আলাদা হুম। দলে দাঁড়াবে? সে পার্টি কি তাকে টিকিট দেবে নাকি? হাইকমান্ড টিকিট দেবে? খিল্লি হয়ে যাবে দুটো পার্টি একসাথে। আচ্ছা, এবার প্রচারের সময়সীমা হ্রাস,
আগে কি হতো যে তোমার হচ্ছে যে মানে তোমার যে নমিনেশন মানে নমিনেশন যেটাকে প্রার্থী পদ, নমিনেশন মানে প্রার্থী পদ, সেটা প্রত্যাহারের শেষ দিন, মানে যেদিন সে তার মানে এ করতে পারে, তার মানে তার যে নমিনেশন ক্যান্সেল করতে পারে, প্রত্যাহারের শেষ দিন থেকে ভোট গ্রহণের দিন, ভোট গ্রহণের দিন আগে ছিল কত? আগে ছিল 20 দিন। ঠিক আছে, যেদিন তুমি শেষ দিন তার থেকে 20 দিনের মধ্যে তোমার ভোট হবে। এখন 20 দিনটাকে কমিয়ে করে দেওয়া হয়েছে 14 দিন। এখন এটা কমিয়ে এটাকে 14 দিন করে দেওয়া হয়েছে। কি বলুন, আমি ঠিক বুঝলাম না 20 দিনটা কি স্যার? আচ্ছা, এই যে সাপোজ নমিনেশন জমা দেওয়ার একটা ডেট থাকে, তো এতদিনের মধ্যে তোমাকে নমিনেশন জমা দিতে হবে। বলা হলো 30শে জানুয়ারির মধ্যে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন হলো, 31শে জানুয়ারির মধ্যে তুমি নমিনেশন জমা দিতে পারো। তাহলে ভোট কবে থেকে হবে? সেই কেন্দ্রে ভোট হতো আগে 20 ফেব্রুয়ারি। এখন সেটা বলছে না, 31শে জানুয়ারি যদি নমিনেশনের লাস্ট ডেট হয়, ভোট করতে হবে 14ই ফেব্রুয়ারি। এবার বোঝা গেল না বুঝলাম? ওই প্রত্যাহার, প্রার্থীপদ প্রত্যাহার মানে ওই নমিনেশনের কথা বলছেন তো? নমিনেশন উইথড্র করার একটা ডেট থাকে, তো তারপরে কিন্তু তুমি নমিনেশন উইথড্র করতে পারবে না। নমিনেশন উইথড্র করা যায় তো, যেটা আমি ভোটে দাঁড়িয়েছিলাম, কিন্তু এবার দেখো সেই ওই যে কোনো একটা ফ্লিপকার্টে জিনিস কিনলে 10 দিনের মধ্যে রিটার্ন করতে পারো, তাহলে 10 দিনের পরে আর তো তুমি রিটার্ন করতে পারবে না। যেরকম নমিনেশন প্রত্যাহারের একটা শেষ দিন থাকে, সেই নমিনেশন প্রত্যাহারের শেষ দিন থেকে 14 দিনের মধ্যে ভোট করতে হবে। আগে ছিল 20 দিন ছিল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা হলো। আচ্ছা, এবার হচ্ছে পোস্টাল ব্যালট আর প্রক্সি ভোট। পোস্টাল ব্যালট কি আর প্রক্সি ভোট কি? প্রক্সি ভোট মানে বুঝতেই পারছো, তোমার হয়ে অন্য কেউ ভোট দিয়ে দেবে। খুব ভালো কথা। তাহলে কি দিতে পারে? হ্যাঁ, অবশ্যই দিতে পারে, কিন্তু কারা? পোস্টাল ব্যালট হচ্ছে, এটা প্রথম চালু হয়েছিল 1999 সালে। এটা বিশেষ কিছু ব্যক্তিদের জন্য। ঠিক আছে, বিশেষ ব্যক্তি বলতে কারা? যারা হচ্ছে সিনিয়র সিটিজেন, ঠিক আছে, বা হ্যান্ডিক্যাপ, এরকম বিশেষ ব্যক্তিদের জন্য ছিল পোস্টাল ব্যালট। আর প্রক্সি ভোট কাদের জন্য? প্রক্সি ভোট হচ্ছে যারা, এটা চালু হয়েছিল 2003-এ। ঠিক আছে, 2003-এ চালু হয়েছে। যারা ইন্ডিয়ান আর্মিতে রয়েছে, তাহলে তারা তো নিশ্চয়ই ভোট দিতে আসতে পারবে না। তাহলে ইন্ডিয়ান আর্মিতে যারা রয়েছে তারা তাদের হয়ে ভোট, তার কোনো ফ্যামিলি মেম্বার এসে তার ভোটটা দিতে পারে। ঠিক আছে, এটাকে বলা হয় প্রক্সি ভোট। এটা 2003 সালে শুধুমাত্র ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে এটা হয়, অন্য কোনো ক্ষেত্রে সম্ভব নয়। অনলি ফর ইন্ডিয়ান আর্মি। ক্লিয়ার? এবার দেখ, প্রার্থীদের সম্পদ এবং অপরাধ সংযোগের সম্পর্কে তথ্য, এটা আগে ছিল না। প্রেজেন্ট এটা হচ্ছে 2003 সালে। ঠিক আছে, 2003 সালে ইলেকশন কমিশন এটা ম্যান্ডেটারি করেছে, যে প্রার্থী ভোটে দাঁড়াচ্ছে, ঠিক আছে, তার কত পরিমাণ সম্পদ রয়েছে, তার কত টাকার সম্পদ রয়েছে, এবং তার এগেনস্টে কি পরিমাণে ক্রিমিনাল কেস রয়েছে, সেসব তথ্য যেন প্রকাশ করা হয়। এবং অবশ্যই তুমি যদি আজকের দিনে চাও খুঁজতে, তুমি কিন্তু সার্চ করলে যে কোনো মেম্বারের, মানে তুমি যদি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখো, সেখানে তার বিরুদ্ধে কি অপরাধ, মানে ক্রিমিনাল কেস তার বিরুদ্ধে চলছে, বা তার সম্পদের পরিমাণ সব কিন্তু এখন অ্যাভেলেবল। এটা 2003 সালে এটা রয়েছে। এটাই প্রশ্ন কেউ করছিল, তাই তো? হ্যাঁ স্যার, এটা পেপারে দেখেছিলাম বলে ওই জন্য একদম। জিজ্ঞাসা করলাম। কিন্তু মানুষের সময় নেই দেখা। ঠিক আছে, এই হচ্ছে কথা। স্যার এটা কোথায় জমা দেবে? ইলেকশন কমিশনে? ইলেকশন কমিশনের জমা দিতে হয় তো, ভোটের আগে সব দিতে হয়। মোদির কত সম্পত্তি আছে, মমতার কত আছে, সবার সব দিচ্ছি, সব দিতে হবে। এবার হচ্ছে অনুদান গ্রহণ। অনুদান কি? এই যে তোমার যদি মনে হয় কোনো রাজনৈতিক দলকে তুমি অনুদান বা গ্র্যান্ট দিতে পারো, ঠিক আছে, তো 2003 সালে এই যে অনুদানের পরিমাণ ছিল, যে তুমি যদি 20,000 টাকার বেশি গ্র্যান্ট দাও, অনুদান দাও,
তাহলে তোমাকে সেটা নির্বাচন কমিশনকে জানাতে হবে যে কোন ব্যক্তি তোমাকে 20,000 টাকার গ্র্যান্ট দিচ্ছে। ফলে দেখা গেল খুব গন্ডগোল। এই জন্য এটাকে 2017 সালে এটাকে কমিয়ে এনে করে দেওয়া হয়েছে 2,000 টাকা। 2,000 টাকার পরে দেখো, এবার দেখো সেই লোকে 20,000 টাকাই দিচ্ছে, কিন্তু 2,000 টাকা 10টা করে দিচ্ছে। এই জন্য হচ্ছে, এই জন্য প্রেজেন্টলি মানে 2018-তে, ঠিক আছে, 2018-তে গভর্নমেন্ট কি করেছে, এইটাকে বন্ধ করে একদম চালু করে দিয়েছে ইলেকটোরাল বন্ড। ফলে এখন নো লিমিট, তুমি যত খুশি যা খুশি কোনো ইলেকশন মানে রাজনৈতিক দলকে তুমি দিতে পারো। এখন তুমি যত টাকা ইচ্ছা তোমার দিতে পারো। আগে এর লিমিট ছিল, এখন এর কোনো লিমিট নেই, তুমি যত টাকা খুশি ডোনেট করতে পারো তোমার ইচ্ছা। ক্লিয়ার? দেন হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি ইলেকটোরাল বন্ড, হ্যাঁ এটা ইলেকটোরাল বন্ডটা ওখানেই বলে দিলাম, ঠিক আছে, আর দরকার নেই। আচ্ছা, এবার হচ্ছে ইভিএম ব্রেল সিগনেচার, মানে যারা অন্ধ রয়েছে ব্রেল তাদের জন্য। এটা চালু করা হয়েছিল 2004 সালে, 2004-এ মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে একটা নির্বাচন ক্ষেত্র, বিধানসভা নির্বাচন ছিল, আসিফগড়, আসিফগড় বিধানসভা নির্বাচন। সেখানে ইভিএম ব্রেল সিগনেচার চালু করা হয়েছে, যাতে কোনো অন্ধ ব্যক্তিও ভোট দিতে পারে। এটা সব জায়গাতে এটা নেই, প্রথমবার এটা চালু হয়েছিল, কিন্তু এই ফেসিলিটি আগে থেকে ইনফর্ম করতে, কারণ সব সিস্টেম তো থাকে না, আগে থেকে ইনফর্ম করতে যে কোনো এই জায়গায় ভোটার এরা রয়েছে। এটা একটু স্পেশাল ব্যাপার, ঠিক আছে, শুধু এটা জায়গাটা লিখে রাখা হবে। Done? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কত ধরনের ইলেকশন হয়? এই প্রথমে বললাম, এই যে লোকসভা নির্বাচনে লোকসভা ইলেকশন হয়, তারপরে রাজ্যসভা ইলেকশন হয়, রাজ্যের ইলেকশন হয়, স্টেট অ্যাসেম্বলি পঞ্চায়েত ইলেকশন হয়, মিউনিসিপাল কর্পোরেশনের ইলেকশন হয়, প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, আর বাই ইলেকশন হয়। এটা সম্পর্কে একটু একটু কথা আমি বলে দিচ্ছি শুধু। যে প্রথমে লোকসভা নির্বাচন হয়, এটা কত বছরের জন্য হয়? 5 বছরের, তাই না? লোকসভা নির্বাচন 5 বছরের জন্য হয়। বয়স হতে হয় তোমার হচ্ছে 25 বছর বয়স হতে, এটা তোমার যোগ্যতা, ঠিক আছে। আর এর যে মেম্বার হয় তাদেরকে আমরা এমপি বলি, মেম্বার অফ পার্লামেন্ট, যারা সদস্য হয়ে যায় তাদেরকে আমরা এমপি বলি। রাজ্যসভার ক্ষেত্রে কত বছর ছাড়া নির্বাচন হয়? কত বছর ছাড়া, টার্ম নয়, কত বছর ছাড়া নির্বাচন হয়, মনে রাখবে 2 বছর ছাড়া নির্বাচন। টার্ম থাকে, টোটাল টার্ম থাকে 6 বছরে, কিন্তু 2 বছর ছাড়া 1/3 করে নির্বাচন হয়। রাজ্যসভার প্রতি 2 বছর ছাড়া নির্বাচন হয়। 30 বছর বয়স হতে হয়, এরও সদস্যদের এমপি বলা হয়। স্টেট অ্যাসেম্বলি ইলেকশন, রাজ্য বিধানসভা নির্বাচন, এটা 5 বছর ছাড়া নির্বাচন হয়। যোগ্যতা 25 বছর হতে হয়, এর সদস্যদের এমএলএ বলা হয়। পঞ্চায়েত নির্বাচন, এটাও 5 বছর ছাড়া হয়। যোগ্যতা কত বছর বয়স হতে হয় পঞ্চায়েতের ক্ষেত্রে? 25। 25 হয় না 21 হয়? পঞ্চায়েত ইলেকশন, পঞ্চায়েত পড়িয়েছিলাম যে, পঞ্চায়েত ইলেকশনে কোয়ালিফিকেশন কত বছর মনে পড়ছে? বলেছিলাম 25-এর হরে 21 বছর। এবার পঞ্চায়েতের মেম্বারদের পঞ্চায়েত সদস্য বলা হয়, যাই হোক। মিউনিসিপ্যালের এটাও 5 বছর, এরও 21 বছর। আর রাষ্ট্রপতির নির্বাচন, এটাও 5 বছর ছাড়া হয়, আর 35 বছর এজ হয়, 35। ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রেও 5 বছর ছাড়া হয়, এজ 35 বছর হতে।
আর বাই ইলেকশন কি? বাই ইলেকশন হচ্ছে যদি কোনো পদ হঠাৎ করে শূন্য হয়, হঠাৎ করে কোনো কোনো কেন্দ্রে কোনো শূন্য পদ সৃষ্টি হলে শুধু সেই সেই শুধু সেই সেই কেন্দ্রে ভোট হয়। মানে হয়তো এই তোমার ধরো এই যে ভবানীপুর কেন্দ্রে যে এমপি ছিল বা এমএলএ ছিল, সে মারা গেছে বা সে পদত্যাগ করছে, ফলে কি হলো, তার জায়গায় তাহলে পুরো ভারতে, পুরো কি ওয়েস্ট বেঙ্গলে ভোট হবে না, শুধু সেই কেন্দ্রেই ভোট হবে। এটাকে বাই ইলেকশন বলা হয়। ক্লিয়ার হয়েছে? এই ভোটটা যে কোনো সময় হতে পারে? যে কোনো সময়, যে কোনো সময়। স্যার স্যার রাজ্যসভাটা একবার দেবেন? রাজ্যসভায় 2 বছর ছাড়া 30 বছর এমপি। স্যার প্রার্থীদের শিক্ষাগত স্যার যোগ্যতা কি স্বাক্ষর করার ক্ষমতা নাকি আর একটু বেশি? নো এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোনো যোগ্যতা লাগবে না। স্যার ঠিক আছে? রাজ্যসভার সদস্যরা এটা 6 বছরের জন্য হয় না, প্রার্থী হয় না? মানে অবশ্যই 6 রাজ্যসভার বছরের যারা জন্য, সদস্য হয়। কিন্তু কিন্তু নির্বাচন প্রতি 2 বছর ছাড়া ছাড়া হয় তো। তো প্রার্থীদের আমি বলছি না, আমি বলছি লোকসভার নির্বাচন কত বছর ছাড়া, ইলেকশন বলছি, মেম্বারের কথা বলে নিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ। চলো এগোচ্ছি তাহলে। স্যার একবার ভাইস প্রেসিডেন্টটা তুলুন একবার। হ্যাঁ, ভাইস প্রেসিডেন্ট 5 বছর 35 বছর, যেটা রাষ্ট্রপতির সঙ্গে সেম। তার কারণ ভাইস প্রেসিডেন্ট তো রাষ্ট্রপতিরই জায়গায় আসবে। হ্যাঁ স্যার হয়েছে। এবার আমাদের কারেন্ট ডেটা, 2024-এর কারেন্ট ডেটা, সোর্স থেকে সোর্স সহ শুরু করে সবকিছু দেওয়া আছে। এই যে আমাদের 2024-এ এখনো পর্যন্ত ভোট হলো, তার বেসিসে সবচেয়ে কম ভোট কোন রাজ্যে পড়েছে, বলতে পারবে? কোন রাজ্যে সব থেকে কম ভোট পড়েছে, কম ভোট দিয়েছে সেই রাজ্যের লোকেরা? মহারাষ্ট্র। ঠিক আছে? কত পার্সেন্ট? 54.1% মহারাষ্ট্র। নাম্বার 2 গুজরাট। এখানের কতজন লোক ভোট দিয়েছে, কত পার্সেন্ট? 56.5%। নাম্বার 5 বিহার। কত পার্সেন্ট? 56.6% ভোট দিয়েছে। সর্বনিম্ন দিক থেকে এই রাজ্যগুলো। তাহলে সর্বোচ্চ কোন রাজ্যে ভোট পড়েছে? আসাম। আসামে সর্বোচ্চ ভোট পড়েছে, কত পার্সেন্ট? 75% ভোট আসামে পড়েছে। তারপর গোয়া, কত পার্সেন্ট ভোট পড়েছে? 74.2% ভোট পড়েছে। আর পশ্চিমবঙ্গ, কংগ্রাচুলেশন, পশ্চিমবঙ্গ ভোট পড়েছে কত পার্সেন্ট? 73.9% ভোট পড়েছে। এবার এই ভোটের মধ্যে কোন কেন্দ্রে সবচেয়ে কম ভোট পড়েছে? সেটা হচ্ছে গুজরাটের আমরেলি। আমরেলি একটা যেটা ভোট কেন্দ্র, যেটা গুজরাটে অবস্থিত, গুজরাটের আমরেলি, সেই কেন্দ্রে সবচেয়ে কম ভোট পড়েছে। কত পার্সেন্ট ভোট পড়েছে সেখানে? 46.1%। কেন্দ্রের দিক থেকে, ভোট কেন্দ্র, ঠিক আছে, সেই কেন্দ্রে হয়তো 100 জন ভোটারের মধ্যে 46 জন ভোটার ভোট দিয়েছে। আর সবচেয়ে বেশি কোথায় পড়েছে? একটা স্টেট রয়েছে ধুবড়ি, এটা কোথায়? আসাম। এই কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট পড়েছে। কত পার্সেন্ট ভোট পড়েছে? 79.7% ভোট পড়েছে। এবার এই বছর আমাদের এই যে রাজ্যের ভিত্তিতে এবারের ভোটার টার্ন আউট কত কম, এই যে ডেটাটা দেখো। 2014-তে আসামে ভোট পড়েছিল 83%, 2019-এ বেড়ে হয়েছিল 85%, 2024-এ কমে হয়েছে 75%। ওয়েস্ট বেঙ্গলের 24-এ ছিল, 2014-এ ছিল 82%, 2019-এও 82%, এবারে 74%। মানে একটা জিনিস দেখো, প্রত্যেক রাজ্যে কিন্তু ভোটার, সে তুমি বিহারে দেখো,
যে কোনো রাজ্যে দেখো, মহারাষ্ট্র দেখো 64 ছিল, 64 ছিল 54। প্রত্যেক রাজ্যে এবারে ভোট টার্ন আউট বহুত কমে গেছে, বিশেষ করে 2019 থেকে অনেক কম। সব থেকে বেশি ভোটার টার্ন আউট, সব থেকে বেশি লোক ভোট দিয়েছিল 2019 সালে। 2019 সালে সব থেকে বেশি মানুষ ভোট দিয়েছিল, 67.4%। এটা হচ্ছে ন্যাশনাল ভোটার, মানে সমস্ত, এগুলো রাজ্যের পার্সেন্টেজ। আর এটা হচ্ছে ন্যাশনাল, মানে পুরো একদম সারা ভারতে ন্যাশনাল ভোটার টার্ন আউট। আর প্রথম 1951-52 যেটা প্রথম ইলেকশন হয়েছিল, সেখানে ভোটার টার্ন আউট কত ছিল? 45.67%। বলো, ডেটা দেখালাম, লেখা হলে বলো, তাড়াতাড়ি লিখবে। একটা পদ্ধতি শেখাবো, একটা ভোট করবো। লাস্ট একদম আচ্ছা ভোট। বলো বলো বলো। আচ্ছা স্যার, যদি মানে বাই চান্স কোনো প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার বা যে কেউ হয়তো তাদের কেন্দ্রেও ভোট হচ্ছে, বা ওনার হয়তো অন্য জায়গায় ডিউটি পড়েছে, তাহলে ওনার ভোটটা কি হবে? তারা ভোট দেয় পোস্টাল ব্যালটে, ভোট দেয় বাবা। যারা ও অফিসার আচ্ছা হয় তারা কি আচ্ছা আচ্ছা। লাইনে দাঁড়িয়ে ভোটছে? তাদের ভোট না, আলাদা করে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের ঠিক পোস্টাল আছে। ব্যালটে ভোট। তারা কি আর ভোট দিতে আর অন্য জায়গায় যাবে? তাদের ভোট পোস্টাল ব্যালটে জমা হয়। হুম, তাদের ভোট আলাদা করে কাউন্ট হয়। যাই হোক, কেউ দিলে জিজ্ঞেস করবে কিভাবে দেয় তারা। হ্যাঁ, আচ্ছা, হয়েছে, বলো। স্যার হয়ে গেছে। Okay. এবার এখানে একটা চার্ট আমি দিয়েছি, দেখো, এই সুন্দর করে দেওয়া আছে। 1951 সালে প্রথম দেখো 45.6%, 57-তে একটু বেড়েছিল 47, 62-তে, এরপরের যে 62-তে প্রচুর বেড়েছিল 55%, 67-এ আরো বেড়েছিল, 71-এ কমে গেছিল, 77-এ বেড়েছিল, 80-তে আবার কমে গেছিল, 84-তে বেড়েছিল, কমেছে বেড়েছে, এই যে মাঝখানে আবার বেড়েছিল কমেছিল করেছে। সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছে 67.4% 2019, ঠিক আছে। আর সর্বনিম্ন হচ্ছে স্যার ভোটদানের আমাদের। গুলো কমছে কেন স্যার? কেন? কি হ্যাঁ, বলছো? কমছে কেন? কমছে কমছে কেন কেন? স্যার? কমছে কেন? আচ্ছা, সেটার তো কারণ বলবো, অবশ্যই বলবো, ভালো কোশ্চেন করেছো। ওয়াই, কেন কমছে? প্রথমত, এগুলো আসি, ঠিক আছে, নিচের পেজে একটু দেখে নি। আচ্ছা, সিস্টেমটা আছে। হুম, তাহলে এখানে প্রথমে আগে বলি কেন ভোট পাই। তার কারণ প্রথমত, যে ভোটটা হচ্ছে সেটা কিসে হচ্ছে? উইকডেতে ভোট হচ্ছে, হচ্ছে তো। তাহলে উইকডেতে ভোট হওয়ার জন্য তুমি যদি ভোট দিতে যাও, তোমার কি হবে? স্যালারি কাটবে বা ছুটি নিতে হবে, তাই তো ওই নাকি? দিন তো ছুটি দেওয়া হয় নাকি? কে ও বাবা, কে ছুটি দেয়? কোন দেশে ছুটি দেয় গো? কোথাও নেই। সেই জায়গায় তুমি যদি ভোট দাও, প্রাইভেট সেক্টর হলে অবশ্যই স্যালারি কাটবে, আর ওই দিন কোনো ছুটি থাকে না, ঠিক আছে, ওকে ডিউটি যেতে হবে। এটা কোনো ব্যাপার নয় যে এ থাকে। তো যাই হোক, যায় না আলাদা কথা। তো প্রাইভেট সেক্টরে যারা, তাদের স্যালারি থাকবে, ফলে উইকডেতে ভোট হলে লোকে জবে যাবে না ভোট দিতে যাবে, প্রথমত। নাম্বার টু, এই যে ভোট, ভোটের উপর কারা নির্ভরশীল? যারা গ্রামের লোক, রুরাল পিপল ডিপেন্ডেন্ট। কিন্তু আরবান পিপল কি ডিপেন্ডেন্ট? শহরের লোক, মোদি আসো আর মমতা আসো যাই আসো বাবু, চাল তাদের নিজেদেরই কিনতে হবে। কিন্তু গ্রামের লোকের কি হবে? 2 টাকার চাল তারা পাবে, 2 টাকার চাল লক্ষ্মীর ভান্ডার, যাই হোক। ফলে গ্রামের লোক, ফলে শহরের লোকেরা দিতে চাইবে না, ঠিক আছে। নাম্বার, তাহলে এই কারণের জন্য কিন্তু এবার দেখো, কোনো পার্সন জব করে কোনো একটা, মানে কোনো গুজরাটে হয়তো বা কোনো অন্য রাজ্যে জব করে, তাহলে সে কি শুধু ভোট দেওয়ার জন্য আসবে? আসবে না, ঠিক আছে। এইসব কারণের জন্য যদি ভোট বাড়তে পারতো, প্রথম কথা, যদি ভোটকে কম্পালসারি করা হতো, যে ভোট তোমাকে দিতেই হবে, নাহলে তোমার মানে ফাইন হবে, তাহলে ভোট বাড়তে পারে। অথবা ভোটটাকে যদি উইকেন্ডে করা, তাহলে ভোট বাড়তে পারে। এবার প্রশ্ন আসতে পারে
যে কোনো দেশ এরকম কি আছে যেখানে ভোট দেওয়া কম্পালসারি, ভোট দিতেই হবে, নাহলে ফাইন হবে? ইয়েস, এরকম 30টা কান্ট্রি আছে, 30টা দেশ আছে, সেই দেশে ভোট দেওয়া কম্পালসারি, তোমাকে ভোট দিতেই হবে। ঠিক আছে, যেমন উদাহরণের মধ্যে আমরা বলতে পারি বেলজিয়াম, ভোট দেওয়া কম্পালসারি, এই জন্য সেখানকার ভোটিং পার্সেন্টেজ তোমার হচ্ছে 87.2%। আবার টার্কি, টার্কিকে আমরা এত বাজে বাজে কথা বলি, টার্কি, সেখানে ভোটিং পার্সেন্টেজ 86.4%। এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস, অস্ট্রেলিয়া এমন একটা দেশ যেখানে তুমি যদি ভোট দিতে না যাও তোমার কি হবে, ফাইন হবে $20, তোমাকে ফাইন দিতে হবে। বোঝা গেল না? বোঝা গেল না? বুঝলে? এবার প্রশ্ন হতে পারে তাহলে এইসব দেশে আছে, তাহলে এইসব দেশের লোকেরা নিশ্চয়ই ভোট মানে কম্পালসারি করার জন্য লোকেরা ভোট সম্পর্কে সচেতন হয়ে গেছে, তাহলে এই দেশ থেকে ফাইনটা দিলে তো লোক রেগে যাবে, তাহলে ফাইনটা তুলে দেওয়া উচিত। লোক তো সচেতন হয়ে গেছে। একটা দেশ ছিল সেটা হচ্ছে চিলি, এখনো আছে চিলি, সেই দেশে ভোটিং কম্পালসারি ছিল। ঠিক আছে, গভর্নমেন্ট কি করেছে, 1 বছর বলছে না ভোটিং কম্পালসারি তুলে দেবে, তো 87% ভোট নিয়ে সেই দেশ 2010-এর ইলেকশনে সেই দেশের ভোট ছিল 87%, কারণ কম্পালসারি ছিল। পরের বছর 2013-তে ভোটিং কম্পালসারি তুলে দিল। জানো সেই বছর সেই দেশে চিলিতে কত পার্সেন্ট ভোট পড়েছিল? 47%। তার মানে বুঝে হোক ঠেলে হোক বাবু তোমাকে ভোট দিতে যেতে। বল, ক্লিয়ার হলে বল। বোঝা যাচ্ছে? মাথা খারাপ হচ্ছে? কোনটা হচ্ছে বলো? হ্যাঁ ডান হয়েছে? হ্যাঁ স্যার। এবার তোমাদের জন্য আসি একটা ভালো জিনিস। দেখো আমাদের ভোট আমরা জানি, এই যে এরকম আসবে, এখানে এরকম টিএমসি আসবে, এরকম ইভিএম এরকম আছে, বিজেপি আসবে, সিপিআইএম আসবে, কংগ্রেস আসবে, আর লাস্টে থাকবে নোটা। তা তুমি যাবে, চুপ করে যাই হোক টিপে দিবে, তোমার ইচ্ছা টিপে দিবে। এবার এখানে হবে আম আদমি পার্টি, বিএসপি, ঠিক আছে, যাই তোমার ইচ্ছা, আরো যা যা পার্টি আছে সব এরকম থাকবে ইভিএম। তাহলে এই জন্য আমাদের ফার্স্ট পাস দা পোস্ট বলে। এবার আমি আসি একটা ভালো জিনিস, সেটা হচ্ছে জার্মানির ভোটিং সিস্টেম। এটা নিয়ে বহুবার আন্দোলন হচ্ছে বা লোকেরা দাবি করছে যে জার্মানির ভোটিং সিস্টেম বাবু আমাদের এখানে করলে ভালো। ঠিক আছে, কেন না, কারণ আমাদের এখানে বাবু ভোট ওয়েস্ট হয়। এবং দেখা গেছে যে একটা দল, যেটা কি হয়েছিল 2019-এর ইলেকশনে, বিএসপি একটা পার্টি ছিল, বহুজন সমাজ পার্টি, বিএসপি একটা পার্টি ছিল, জানো তো না জানো না? বিএসপি পার্টি নাম শুনেছো? হ্যাঁ স্যার, নাম শুনেছি। হ্যাঁ স্যার, নাম শুনেছি। তাহলে বিএসপি একটা পার্টি ছিল 2019-এর যে ইলেকশন হয়েছিল সেখানে, সেই দেশ উত্তরপ্রদেশের ইলেকশনে দাঁড়িয়েছিল। ইউপিতে ইলেকশন হয়, ইউপির ইলেকশনে সে দাঁড়িয়েছিল। সেই ইউপির ইলেকশনে সে 20% ভোট পেয়েছে, যত ভোট পড়েছে তার 20% ভোট সে পেয়েছে। এবং পুরো ইন্ডিয়ার মধ্যে সে 4.2% ভোট পেয়েছে ন্যাশনাল লেভেলে। ঠিক আছে, এটা বিএসপির গল্প। আর একটা দল, আমাদের দিদির দল, টিএমসি। ঠিক আছে, টিএমসি কি হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়েছে, ওয়েস্ট বেঙ্গলে ছিল। তাহলে টিএমসি টোটাল যে আমাদের ইন্ডিয়ার যে ভোট পড়েছে, ইন্ডিয়াতে যে ভোট হয়েছিল তার 3.9% ভোট পেয়েছে ন্যাশনাল মানে ইন্ডিয়ার মধ্যে। তাহলে বলো তো ওয়েস্ট টিএমসি কতগুলো সিট পাবে আর বিএসপি কতগুলো সিট পাবে, তা পাওয়া উচিত অ্যাপ্রক্সিমেটলি একটা বলো। টিএমসি আমি বলেই দিচ্ছি, টিএমসি পেয়েছিল 34টা সিট। তাহলে বিএসপির কতগুলো পাওয়া উচিত বলো? 40টা, 35টা, 36টা, নাকি? পাওয়া তো উচিত নাকি?
হ্যাঁ। বলেনি। বিএসপি সিট এটা কি পেয়েছিল ভাগ হয়ে 0টা, 0 একটাও সিট পায়। এবার কেন? কি ব্যাপার, এবার হচ্ছে ব্যাপার কি ব্যাপার, কারণ আমাদের ইলেকশন সিস্টেম এই যে এখানে কি হচ্ছে, সাপোজ এই যে একটা জায়গায় একটা কনস্টিটিউয়েন্সি, সাপোজ ধরো ঘাটাল, এবার ধরো মেদিনীপুর, তারপরে ধরো ডায়মন্ড হারবার, ঠিক আছে, সাপোজ ধরো কালিম্পং, ঠিক আছে, সাপোজ ধরো তোমার হচ্ছে বহরমপুর। প্রত্যেক জায়গায় দাঁড়িয়েছে, প্রত্যেক জায়গায় বিজেপির একজন, প্রত্যেক জায়গায় বিজেপির ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, প্রত্যেক জায়গায় তোমার ধরো টিএমসির ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, টিএমসি দাঁড়িয়েছে, এখানেও টিএমসি টিএমসি টিএমসি, এখানেও কংগ্রেস 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 প্রত্যেকে দাঁড়িয়েছে, ঠিক আছে। এবার জিনিসটা ভেবে দেখো, এবার এখানের মধ্যে কোন একটা জায়গায় বিজেপি এখানে 100 জনের মধ্যে বিজেপি এখানে পেল 51টা, টিএমসি এখানে পেল 50টা, ঠিক আছে, বেশি হয়ে গেল, টিএমসি এখানে পেল 49টা বা 40টা, ঠিক আছে, টিএমসি এখানে পেল 40টা, সব 100-র মধ্যে আমি হিসাব করছি, ঠিক আছে। আর এখানে তোমার হচ্ছে কংগ্রেস হচ্ছে তোমার কটা পাবে, 9টা না কটা, 10, 9টা 9টা, তাই তো, হ্যাঁ, 9টা। বিজেপি এখানে পেল সাপোজ ধরো হচ্ছে 10টা, টিএমসি এখানে পেল সাপোজ ধরো 90টা, কংগ্রেস পেল 0টা, বিজেপি এখানে পেল ধরো তোমার হচ্ছে 55টা, ঠিক আছে, তৃণমূল এখানে পেল সাপোজ ধরো 45টা, ঠিক আছে। আমি 3টার ক্ষেত্রেই ভাবি, সাপোজ ধরো 3টার ক্ষেত্রে, তাহলে এই 3টার মধ্যে দেখো বিজেপি কটা সিট পেল, বিজেপি দেখো 2টো সিট পেলো তো, এখানে এটা আর এখানে এটা, পেলো না পেলো নি বলো, বিজেপি 2টো সিট পেলো, তৃণমূল 1টা সিট পেলো, ঠিক আছে। কিন্তু বিজেপির এখানে ভোট শেয়ার কত, 300-র মধ্যে বিজেপির ভোট দেখো 50, তোমার 51, 55 আর 10, 51, 55 আর 10, তোমার ধরো 6, তোমার 50, 11, 116। 116, 116, 300-র মধ্যে 116 বিজেপির ভোট শেয়ার। তৃণমূলের ভোট শেয়ার কত দেখো, তৃণমূল ভোট কত পেয়েছে, 90, 45, মানে 135 আর 40, 100 কত হচ্ছে, 90, 45, 40, 175। দেখো তাহলে তৃণমূল 175 ভোট পেলো 300-র মধ্যে, মানে অ্যাপ্রক্স পার্সেন্টেজে ভোট বেশি তো, কিন্তু বিজেপি দেখো 2টো সিট পেলো, 116টা ভোট, মানে এটা বুঝতে পারছো কি ব্যাপার, বুঝতে পারছো না বুঝতে পারছো না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার এটাকে তোমরা আরো বাড়াও, আমি যদি আরো হিসাব করে বাড়াতে যাই এখন অনেক বড় হবে জিনিসটা, বুঝতে পারছো যে ভোট বেশি পাওয়া মানে সিট বেশি পাওয়া কখনোই নয়, ভোট তুমি অনেক পেতে পারো কিন্তু তুমি সিট কটা পাবে তার ব্যাপার। এবার এখানে দেখো তৃণমূল, এই যে ভোটের ক্ষেত্রে তৃণমূলেও দেখো এখানে সাপোজ এখানে তৃণমূল ছেড়ে দাও, তৃণমূল এখানে বিজেপি ধরো এখানে ভোটের জায়গায় 10 ছিল, তৃণমূল ধরো এখানে হচ্ছে 9টা পেলো, আর এখানে হচ্ছে কংগ্রেস ধরো 9টা পেলো, কংগ্রেস এখানে ধরো তোমার কত হবে তাহলে 11 পেলো, 11 না তোমার 19 আর কত হবে, 81, তাই তো। তাহলে এখানে দেখো কংগ্রেস কতগুলো সিট পেলো, দেখো এখানে 0 0, কংগ্রেস পেলো 90টা, 300-র মধ্যে 90, কিন্তু সিট পেলো 1টা। তৃণমূল দেখো এখানের মধ্যে ভোট পেলো 175, মানে 175টা, 175 না একটু কমিয়ে দাও, কিন্তু একটাও সিট পেলো না। জিনিসটা বুঝতে পারছো তো, ইন্ডিয়ার ক্ষেত্রে এটা হয়। তার মানে ভোট বেশি পাওয়া মানে কখনোই সিট বেশি পাওয়া নয়, এটা ইন্ডিয়ান সিস্টেমের প্রবলেম বলা। তাহলে প্রবলেম ভালো কাদের, জার্মানির ভালো, তাহলে জার্মানির সিস্টেমে যাই। তাহলে জার্মানির সিস্টেমটা কি, জার্মানির সিস্টেম হচ্ছে লিস্ট সিস্টেম, আর পরে এটাকে হাইব্রিড করা হয়েছে। আগে লিস্ট সিস্টেমটা আলোচনা করি, লিস্ট সিস্টেম। এই দেখো এখানে লিস্ট সিস্টেমের একটি ছবি তোমাদের দেওয়া আছে, বোঝো লিস্ট সিস্টেমটা বুঝে গেলে তার সঙ্গে এটা বোঝাটা খুব একটা অসুবিধা না। আচ্ছা, দেখো লিস্ট সিস্টেমে কি, সাপোজ ধরো এই যে পুরো জায়গাটা, এই যে পুরো জায়গাটা, এই যে পুরো জায়গাটা বললাম, এখানে ধরো টোটাল
ধরো 24টা সিট আছে, ঠিক আছে, 24টা টোটাল এরকম সিট আছে। আমাদের লোকসভা এরকম দেখলাম, এরকম করে 24টা লোকসভা এরকম সিট আছে, ডট ডট করে 24টা সিট আছে। এবার কি হলো, ইলেকশন কিভাবে হবে দেখো। এবার তিন চারটে পার্টি আছে, বিজেপি, ঠিক আছে, বিজেপি আছে, কংগ্রেস আছে, আহ, আম আদমি পার্টি আছে, ঠিক আছে, তিনটে দল আছে, আর বেশি বাড়াবো না, বাড়িয়ে লাভ নেই। এবার প্রত্যেক দলকে বলা হলো যে যেহেতু 24টা সিট আছে, তোমরা 24 জনের নাম দেবে, 24 জনের লিস্ট দেবেন। তাহলে বিজেপি লিস্ট দিল, প্রথমে দিল মোদিজি, তারপরে দিল অমিত শাহ, তারপরে দিল তোমার হচ্ছে রাজনাথ সিং, 4 নম্বরে দিল নির্মলা সীতারামন, 5 নম্বরে দিল তোমার ধরো আমাদের শুভেন্দু, ঠিক আছে, এরকম দিল। কংগ্রেস কি করলো, এরকম এরকম করে 24 জনের তালিকা বিজেপি দিল। কংগ্রেস কি করলো, কংগ্রেসে দিল, প্রথমে দিল রাহুল গান্ধী, তারপরে দিল প্রিয়াঙ্কা গান্ধী, তারপরে দিল খড়গে, তারপরে দিল তোমার ধরো হচ্ছে আর কি আছে, সোনিয়া গান্ধী তো দাঁড়ায় না, তবুও দাঁড় করিয়ে দিই জোর করে সোনিয়া গান্ধী। এরকম করে করে 24 জনের নাম। আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়াল নাম্বার 2, রাজীব চাড্ডা, তারপরে গুল পানাক, ঠিক আছে, 4 নম্বরে আরেকজন কেউ। এরকম করে আম আদমি পার্টি 24 জনে দিয়ে দিল, ঠিক আছে। ভালো কথা, বলো এতটা বুঝতে পারছো তো, না বুঝতে পারছো না? ক্লিয়ার হলে বলবি। হ্যাঁ স্যার, হ্যাঁ। ব্যাস, এবার দেখো ভোট কি হচ্ছে। এবার ভোট হবে, ভোট দেওয়ার পরে টোটাল মনে করলাম 24টা সিট আছে, 24টা সিট ভালো করে বুঝো, 24 সংখ্যক সিট আছে। টোটাল পপুলেশন রয়েছে 100 জন, মানে জার্মানিতে টোটাল লোক রয়েছে 100 জন, আর কোনো লোক নেই, 100 জনই টোটাল লোক রয়েছে। সিট রয়েছে বাবু 24টা। 100 জন লোকের মধ্যে তোমার হচ্ছে বিজেপি কে, আচ্ছা এখানে সিটও ধরি 100টাই ধরি, তাহলে একটু বেটার হবে, না হলে হচ্ছে না না না, এতেই করি, 24এই করি, ঠিক আছে। তো 100 জনের মধ্যে তোমার হচ্ছে বিজেপি ভোট পেল, সাপোজ ধরো হচ্ছে 60 জন, ঠিক আছে। 60 হলে তো হবে না, কমাইতে হবে। বিজেপি ভোট পেল 40 জন, ঠিক আছে। কংগ্রেস ভোট পেল 30 জন, আর আম আদমি ভোট পেল তোমার ধরো কত হবে, তাহলে 70 আর 30 জন, ঠিক আছে, বা 20 জন, ঠিক আছে। আর কোন একটা আদার পার্টি সে পেল 10 জন, তাহলে বিজেপি 40 জন ভোট পেল। তাহলে পার্সেন্টেজে বিজেপি কত পেল ভোট, 40% ভোট পেল, তাই তো? ক্লিয়ার তো, না অসুবিধা আছে? 40% ভোট বিজেপি পেয়েছে, ক্লিয়ার? তাহলে 40% ভোট পাওয়ার জন্য বিজেপি তাহলে এই যে 24টা সিটের মধ্যে কতগুলো পাবে, 24-এর 40%, মানে 4/10, তাহলে 25টা ধরো, 25টা ধরলে বেটার হবে। হ্যাঁ, 25টা ধরলাম, 25টা সিট মনে করলাম। তাহলে কতগুলো পাবে, 5-2-এ 10, 10টা। 5-2-এ 10, 5, হ্যাঁ 10টা। তাহলে এই 24টার মধ্যে বিজেপি পাবে 10টা সিট। 10টার মধ্যে প্রথম বিজেপির যে লিস্টের মধ্যে প্রথম 10 জন আছে, তাদের 10 জনকে এই সিট দিয়ে দেওয়া হবে, 10টা সিট দিয়ে দেওয়া হবে। তাহলে কংগ্রেস পাবে কতজন, 25-এর হচ্ছে 3%, বা যাই হলো 25 বলো যাই বলো, তার 3%। এবার এটাকে ঠিকঠাক করে যদি কাটাকাট পার্সেন্টেজ করি, তাহলে ঠিকঠাক 7.5 আসবে, হয়ে যাবে। 7.5 মতো। তো ধরো 8 ধরো, যাই হোক, তাহলে 8 জন কংগ্রেস থেকে নেওয়া হলো, আর বাকি যারা আম আদমি পার্টি থেকে নেওয়া হলো, তারপর অন্যান্য পার্টি থেকে নেওয়া হলো। সেইভাবে এখানে মেম্বারশিপ দেওয়া হবে। এই সিস্টেমটা ভালো তো, না ভালো না? তাহলে ভোট ওয়েস্টেজ না? কি করে ভালো হলো? ভালো Wastage নয়? না স্যার, এটা মোটেও ভালো নয়। ধরুন হ্যাঁ? আসাম থেকে হচ্ছে, আসাম আর আমাদের কি বলা যায়, পশ্চিমবঙ্গ ধরা যায়। তো হুম। আসামে পেলো হচ্ছে বিজেপি পেলো 19টা আসন। কটা আসন আসামে, কটা আসন আছে জানি আসামে না। কোনো তো কোথাও কোনো সিট নেই তো, পুরো দেশে 24টা সিট, 25টা সিট। এখানে আসামের 10টা সিট এরকম কোনো ব্যাপার নয়, পুরো দেশ 25টা কনস্টিটিউয়েন্সিতে বিভক্ত। এখানে কোনো রাজ্যের পার্টিকুলার কোনো সিট নেই, পুরো ভারত তবু বলবে এটা ভালো 25টা না। অঞ্চলে বিভক্ত। কেন ভালো না? ভালো তো, দেখো কেনটা তুমি ভোট এক্সপ্লেন করতে দিচ্ছ। পারছি নাকি? তুমি দেখো না, যে পার্টি বেশি ভোট পাচ্ছে সে তত সিট পাচ্ছে, ভালো নয়? না স্যার, এটা এতে ভালো নয়। এটা ভোট ভোট কি ওয়েস্টেজ হচ্ছে? তুমি দেখো, ভোটের কাজে লাগছে, তুমি যদি একটাও ভোট দাও, সেই ভোটটা দেখো তোমার পার্টিকে জিতাতে সাহায্য করছে।
তাই তো? ভালো তো নিশ্চয়ই নাকি? স্যার একদিকে ঠিক, কিন্তু কি বলুন তো, মানে যদি কোনো রাজ্য প্রথম সেই তাদের লিস্টে নাম থাকে, তাহলে তো সেই রাজ্য তো কেউ প্রতিনিধিত্ব করতে পারবে না, সেই রাজ্যে ভেরি কোনো গুড, উন্নতি তো মুশকিল। ভেরি গুড, ভেরি গুড, এটাই আসল কথা। এখানে এই কথাটাই আমি তখন থেকে চাইছিলাম, এই যে উত্তরটা দিলে খুব ভালো উত্তর হলো, এটাই অ্যাকচুয়াল উত্তর। এর প্রবলেম এটাই যে সাপোজ এই যে লিস্টের মধ্যে দিল, সেই লিস্টের মধ্যে কাদেরকে কাদেরকে দেবে সেটা সেই পার্টির ব্যাপার। ফলে তুমি ওয়েস্ট বেঙ্গলে, এখানে ওয়েস্ট বেঙ্গলের যে সিট, সেখানে এর মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে দিয়ে দিবে। সাপোজ যে লিস্টের মধ্যে প্রথম 5 জন, গুজরাটের 5 জন দিয়ে দিল, ফলে বেঙ্গলের ক্ষেত্রে গুজরাটের কোনো না কোনো মিনিস্টার চলে আসবে। ফলে সে আমাদের রাজ্য সম্পর্কে কি জানবে? জানবে না। বা তুমি প্রচুর খাটলে বিজেপিকে জেতানোর জন্য, প্রচুর ভোট দিলে বিজেপিকে, যে দিয়ে বিজেপি ভোটটাই জিতে গেল। ভোটে জিতার পর তোমাকে দেখলো যে না খুব ভালো, তুমি ভালো কাজ করো, এর জন্য ভোট দিল। এবার তোমার নাম লিস্টে ছিল 26 নম্বরে, ঠিক আছে? তাহলে তুমি এত করেও তুমি কিন্তু পেলে না, ঠিক আছে? তার মানে প্রথম সমস্যা কি, যে এখানে যে মেম্বারের রিপ্রেজেন্টেশন সেটা হয় না, ঠিক আছে? এটাই আমাদের লাস্টের পয়েন্ট, কেন ইন্ডিয়া লিস্ট সিস্টেম ফলো করে না। প্রথমত এতে প্রবলেম কি হয়, প্রথমে কোলিশন গভর্নমেন্ট তৈরি হয়। কোলিশন গভর্নমেন্ট মানে দেখো, এই যে হয়ে গেল 40, 30, 20, 10 এরকম সিট যদি আসে, তাহলে কি একটা মেজরিটি সরকার হবে? হবে না। ফলে 40 যে আছে তাকে 20-কে বলতে হবে ওই ভাই সাপোর্ট কর না, নাহলে হবে না। মানে গঠিত হবে জোট সরকার, আর জোট সরকার কোনোদিন ডেভেলপ করতে পারে না। তাহলে প্রথম এটা। নাম্বার 2 প্রবলেম কি, যে এমপি হবে সে তার টেরিটরিকে রিপ্রেজেন্ট করতে পারবে না। সে ভোটে জিতে গেল, ভোটে জিতে যাওয়ার পরে তাকে কোন টেরিটরিতে দেবে সে তো নিজেই জানে না, তাই না? তাহলে সে নিজের টেরিটরি বলতে পারবে না। তাহলে এখানে নাম্বার 3 প্রবলেম কি, যে পার্টি ডিসাইড করবে এমপি কে, যে কে এমপি হবে সেটা কে ডিসাইড করবে? পার্টি। পার্সন মানে জনগণকেও ভোট দিতে পারবে না। পার্সন ক্যান নট বি মোবিলাইজড, মানে যেসব পার্সন বা জনগণরা রয়েছে তারা তো মোটিভেট হবে না, তারা তো দেখবে ভাই এই যে লোক আছে, লোকরা কেন ভোট দিবে, পার্টি জিতলে আমার কি, আমি যদি এখানকার লোকেরা জিতে তাহলে পার্টি জিতলে আমার কি। কিন্তু এতে ভালো কি, ভোট ওয়েস্টেজ হয় না। এটা একটা ভালো একটা ইয়ে, এতে কোনো ভোট ওয়েস্টেজ হয় না। কিন্তু আবার প্রবলেম কি, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সিস্টেম, খুব টাফ পার্সেন্টেজ দেখো এটা। এতে পলিটিক্যাল ডিফারেন্ট টাইপ অফ পলিটিক্যাল লিডার উঠে আসে আমাদের সিস্টেমের মধ্যে থেকে। এখান থেকে কোনো পলিটিক্যাল লিডার আসবে না, যা হাইকমান্ড বলবে তাই হবে। আর পার্টি কোনো স্ট্র্যাটেজি নির্ধারণ করতে পারে না এই লিস্ট সিস্টেমের ক্ষেত্রে। তাহলে এইগুলো আমাদের প্রবলেম। এই কারণে গভর্নমেন্ট আমাদের ইন্ডিয়া লিস্ট সিস্টেম ফলো করে না। আমাদের কি সিস্টেম ফলো করে? এফ ফার্স্ট, পাস্ট, তারপর এফপি, টিপি, তাই তো? এই সিস্টেম ফলো করে। বলো বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। আচ্ছা, যে দলের সিট সংখ্যা যদি 40 হয়, তারা যদি কোনো বিল উত্থাপন করে, তাহলে এই 40 জন যদি ভোট দেয়, মানে মানে 40 জনই ভোট দিল তার সপক্ষে, হুম, তাহলে হুম। তো তাদের মানে পক্ষেই সেই বিলটা যেতে পারবে, কারণ অন্য মানে পার্টির সদস্যরা তো সদস্য সংখ্যা কম তো। 100 জন আছে, 40 জন ইয়েস বললো, তাহলে নো কজন বলছে? বাকিরা তো নোই ও বলছে নাকি? আচ্ছা আচ্ছা, এইভাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ বাকিরা তো নো বলছে না, হ্যাঁ তাহলে হ্যাঁ, হবে ঠিক কোথা আছে থেকে? তাহলে। সরকার গঠন করতে গেলে 51% মেজরিটি দরকার, সেটা তো আসবে না, কোলিশন গভর্নমেন্ট হবে। এবার এতে প্রবলেমটাকে সলভ করার জন্য জার্মানি কি করেছে, হাইব্রিড সিস্টেম করেছে। তাহলে ওদের ব্যালেট কিরকম হয়, হাফ হাফ ভাগ করে দিচ্ছে। 50%-এ হয় এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে এইভাবে 50%, আর 50%, এই 50%-এ পার্টি ভোট করো, আর 50%-এ ক্যান্ডিডেট ভোট করো। এই ক্যান্ডিডেটও আবার কিরকম দেখো, ক্যান্ডিডেটের মধ্যে দেখো পার্টি এর একটা ক্যান্ডিডেট এ, তার নাম দিয়ে দিল, হয়তো নরেন্দ্র মোদী দিল। পার্টি বি, তুমি কংগ্রেস, তাহলে কংগ্রেসের একটা ভোট দিয়ে দিল। পার্টি সি, তার একজন মেম্বার দিয়ে দিল। পার্টি ডি, তার একটা মেম্বার দিয়ে দিল। ঠিক আছে? এবার এর সাথে আরো মেম্বার থাকে, শুধু এবিসিডি নয়, আরো ওখানে দেওয়া থাকে 2 জন করে করে, সাধারণত 2 জন বা 3 জন মেম্বার থাকে, ঠিক আছে? বা বেশি দেওয়া থাকে, ওদের বড় একটা ফর্ম হয়। তো সেখানে তুমি ক্যান্ডিডেটে তুমি ভোট দিতে গেলে, ভোট দিতে পার্টি এ কে দিলে, যে আমার পছন্দ পার্টি এ, কিন্তু আমার পার্টি এ পছন্দ, কিন্তু ক্যান্ডিডেট আমার বি পছন্দ, তুমি দিতেই পারো এরকম ভোট, কোনো সমস্যা নেই।
তাহলে তুমি হাফ পোর্শন পার্টি ফিল আপ করলো, হাফ পোর্শন ক্যান্ডিডেট ফিল আপ করলো। এই ক্যান্ডিডেটটাকে ভালো কিন্তু তাহলে পার্টিটা ভালো না করলে তুমি তোমার মতো। বুঝে গেল না? গেল না? এই জন্য এটা হাইব্রিড সিস্টেম, যার মানে এটা হয়। বলো, মজা আয়া ইলেকশন করে? ওদের কমপ্লেক্স সিস্টেম তো ওদের। ওদের কমপ্লেক্স সিস্টেম, অবশ্যই কমপ্লেক্স সিস্টেম। আমাদের সিম্পল এই কারণেই তো ইন্ডিয়াতে হচ্ছে, ইন্ডিয়ার মানে জনগণ তো এত শিক্ষিত নয় না, সেই জন্য ইন্ডিয়াতে কখনো মানে কমপ্লেক্স সিস্টেম আমরা অ্যাডপ্ট করি। এই জন্য ইন্ডিয়া সবসময় সিম্পল সিস্টেম চায়। বলো, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ব্যাপার। বলো, আজকে তাহলে মজা লাগলো ইলেকশন হ্যাঁ করে? স্যার, অনেক কিছু হ্যাঁ, জানা গেল। পরীক্ষাটা দিয়ে আসি তারপরে বলবো। একদম একদম, ভোটটা দিয়ে আসবে, পরীক্ষা দিয়ে আসবে প্রত্যেকে। তবে সবার কাছে একটাই অনুরোধ, যাই ভোট দাও, যেখানেই ভোট দাও বাবু, নোটায় দিও না। নোটায় ভোট দেওয়া বেকার।